সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই তোমাদের মানবিক বিভাগের ক্লাস তো আগেই শুরু হয়ে গিয়েছে। আজকে হচ্ছে গিয়ে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের ক্লাস শুরু হতে যাচ্ছে। যেহেতু তোমরা অনেকেই হচ্ছে গিয়ে পৌরনীতি ও সুশাসন সাবজেক্টে নিয়েছো এবং তোমাদের হচ্ছে গিয়ে ইকোনমিক্স, পৌরনীতি, ইতিহাস এবং ভূগোল, এই চারটি সাবজেক্ট হচ্ছে গিয়ে বেস্ট কম্বিনেশন আমরা বলেছিলাম, এবং তোমরা কিন্তু অনেকেই সেই বিষয়গুলো নিয়েছো। আবার অনেকে হচ্ছে সেগুলো না নিলেও পৌরনীতি মোটামুটি সবারই আছে, এবং তোমাদের গ্রুপে বিভিন্ন প্রশ্ন থাকে হচ্ছে পৌরনীতি ও সুশাসন রিলেটেড, এবং তোমরা হচ্ছে গিয়ে অপেক্ষাও করছিলে এটির জন্য। তো আজকে ফাইনালি হচ্ছে তোমাদের পৌরনীতি ও সুশাসন ক্লাসটির মাধ্যমে এই যাত্রা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ এই যে নাগরিকতা বিষয়ক একটা সাবজেক্ট বা নাগরিকতা বিষয়ক একটা বিষয় তোমরা পড়ছো, সেই বিষয়টির মধ্যে কি আছে না আছে সেটি তোমরা অনেকটা হচ্ছে গিয়ে ডেমো ক্লাসে দেখেছিলে, বাট এখন হচ্ছে গিয়ে তোমরা বিস্তারিত জানবে যে এই সাবজেক্টটি আমরা কেন পড়বো, এই সাবজেক্টটিতে কিভাবে লিখতে হবে, বা এই সাবজেক্টটির মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে আজকে তোমাদের বিস্তারিত থাকবে। যেহেতু হচ্ছে আজকে প্রথম ক্লাস, তো স্বাভাবিকভাবেই আমরা একেবারে বেসিক পড়াশোনাটা করব। পৌরনীতি ও সুশাসনের ধারণাটা আমরা জানার চেষ্টা করব, এই বিষয়টা কোথা থেকে আসলো, পৌরনীতির ইংরেজি নামটাই বা কি, এবং একই সাথে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তোমরা দ্রুত হচ্ছে জয়েন হয়ে যাও, এবং একই সাথে আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের ফেসবুক লাইভেও আমরা দিচ্ছি, কারণ অনেকে হচ্ছে গিয়ে এখনো ভর্তি হওনি, দেখতে চাচ্ছ যে ক্লাসটি কেমন হয়। হ্যাঁ, তোমরা হচ্ছে জাস্ট আজকের ক্লাসটি দেখলেই বুঝতে পারবে, বা আমাদের আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে পৌরনীতির মতো বিষয়কেও গল্পের মাধ্যমে পড়ানো হলে এই জিনিসগুলো কতটা সহজ হতে পারে। সো তোমরা হচ্ছে গিয়ে দেরি না করে জয়েন হয়ে যাও দ্রুত, এবং ফেসবুকে যারা দেখছো তোমরা একটু চেষ্টা করো যে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে, যে গল্পের মাধ্যমে যদি পড়তে চায় তাহলে কিন্তু আমাদের ক্লাসে আসতে হবে। এবং এইভাবে করে তোমরা যদি পড়ো তাহলে এই যে তোমাদের একটা গতানুগতিক ধারণা যে বোধহয় আমরা যদি পৌরনীতি ও সুশাসন বা ভূগোল এই সাবজেক্ট গুলো বোধহয় আমরা শুধু মুখস্থ করব, আসলে যে এখানে মুখস্থ করার কিছুই নেই। আমরা চারপাশে যা দেখছি তার মাধ্যমেই সবকিছু। এই জিনিসটি জানতে হলে তোমাদের হচ্ছে পুরো ক্লাসটি হচ্ছে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে একটু পড়াশোনার দিকে যাই। আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব প্রথমত বলে নিই। আজকের ক্লাসে আমরা পৌরনীতি ও সুশাসনের ধারণা, পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব, এবং পৌরনীতি ও সুশাসন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেই বিষয়টা জানার চেষ্টা করব। প্রথমে আসি, এই যে পৌরনীতির ধারণা এবং উৎপত্তি, পৌরনীতির জিনিসটা কোথা থেকে আসলো। দেখো, প্রথমত পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে গিয়ে সিভিক্স। পৌরনীতির ইংরেজি শব্দ কি? পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক্স শব্দটা থেকে হচ্ছে পৌরনীতির উৎপত্তি। এখন এই সিভিক্স শব্দটা, সিভিক্স তো একটা ইংরেজি শব্দ, এই সিভিক্স শব্দটা আবার এসেছে ল্যাটিন দুইটা শব্দ থেকে। কি শব্দ থেকে? ল্যাটিন দুইটা শব্দ থেকে। একটা শব্দ হচ্ছে সিভিস, আর একটা শব্দ হচ্ছে সিভিটাস। একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস। এই সিভিস এবং সিভিটাস থেকে পৌরনীতির যে ইংরেজি শব্দ সিভিক্স, সেই সিভিক্স শব্দটির উৎপত্তি হয়েছে। এখন এই দুইটি শব্দের বাংলা নাম কি? দেখো, সিভিস শব্দের বাংলাটা হচ্ছে গিয়ে নাগরিক। সিভিস শব্দের বাংলাটা কি? নাগরিক। এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। অর্থাৎ তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই, নগর রাষ্ট্রের নাগরিকদের যে আচরণ সংক্রান্ত বিজ্ঞান, বা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলীর যে বিজ্ঞান, তাকেই আমরা বলতে পারি হচ্ছে গিয়ে পৌরনীতি। এখন কথা হচ্ছে, এই যে সিভিক্স থেকে পৌরনীতি কেন বলা হইলো? এইটার নাম কেন ধর্মনীতি না? এইটার নাম কেন রাজনীতি না? এইটার নাম কেন পৌরনীতি? স্পেসিফিকলি এইটার নাম কেন পৌরনীতি? চলো এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটার নাম কেন পৌরনীতি? সংস্কৃত ভাষায়, কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এই সংস্কৃত ভাষাতে হচ্ছে গিয়ে নগরকে কি বলা হয়? নগরকে বলা হয় পুর বা পুরী। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী। পুর বা পুরী। এই সংস্কৃত ভাষায় নগরকে যেহেতু পুর বা পুরী বলা হয়, তাহলে নগরে যারা বাস করে, অর্থাৎ নগরে যারা হচ্ছে গিয়ে থাকে, তাদেরকে কি বলা হয়? সেই নগরে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে পুরবাসী। তাদেরকে বলা হয় পুরবাসী। নগরকে বলা হয় হচ্ছে গিয়ে পুর বা পুরী, এবং যারা নগরে বসবাস করা হয় তাদেরকে বলা হয় পুরবাসী।
এই পূর্বাপুরী থেকে, এই পূর্বাপুরী থেকে উৎপত্তি হলো কি? উৎপত্তি হলো এই পৌর কথাটি। এই পূর্বাপুরী থেকেই হচ্ছে পৌর কথাটির উৎপত্তি হয়েছে এবং সেখান থেকেই কালক্রমে এটার নাম হয় পৌরনীতি। হ্যাঁ, সো পূর্বাপুরী থেকে। ওকে, আবার আমরা হচ্ছে গিয়ে ব্যাক করি। দেখো, এই যে নাগরিকদের যে আচরণ সংক্রান্ত বিজ্ঞান বা এই যে ধারণা, এইটা কি চিরকাল একই ছিল? এটা কি সব সময় হচ্ছে গিয়ে এভাবেই ক্রমবিকাশ হয়েছে? উত্তর হচ্ছে না। এর কারণ আবারও যদি আমরা এখানে যাই, দেখো আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিস হচ্ছে দেখব। প্রথমত, একটা সময় পৃথিবীতে ছিল নগর রাষ্ট্র, একটা সময় পৃথিবীতে ছিল নগর রাষ্ট্র, এবং এখন পৃথিবীতে কি বলতো? একটা সময় পৃথিবীতে ছিল নগর রাষ্ট্র, এখন পৃথিবীতে রাষ্ট্রের ধারণাটা বদলে কোন রাষ্ট্র হয়েছে বলতো? একটু দেখি তোমরা জানো কিনা, একটু দ্রুত জানিয়ে দাও আমাকে। নগর রাষ্ট্রের জায়গায় এখন পৃথিবীতে কোন রাষ্ট্রের উৎপত্তি হয়েছে? একটু দ্রুত তোমরা হচ্ছে অ্যান্সার করো। তমাল দাস বলছে হচ্ছে জাতিরাষ্ট্র, রিয়াজুল বলছে জাতিরাষ্ট্র। হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে সবাই অ্যান্সার দিতে হচ্ছে জাতিরাষ্ট্র। অনেকে বলছে আধুনিক রাষ্ট্র, আসলে কথাটা আধুনিক রাষ্ট্র না, কথাটা হচ্ছে জাতীয় রাষ্ট্র বা ন্যাশন স্টেট। হ্যাঁ হ্যাঁ, জাতিরাষ্ট্র। ওকে, এই যে আগে ছিল নগর রাষ্ট্র আর এখন এসে হয়ে গেছে জাতি রাষ্ট্র, সো কি হয়েছে? এই রাষ্ট্রের ধারণাটাই এখন হচ্ছে গিয়ে বদলে গিয়েছে, এবং রাষ্ট্রের ধারণা বদলানোর সাথে সাথে নাগরিকের ধারণাটাও কিন্তু বদলে গিয়েছে। আগে তোমার গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা, হ্যাঁ আগে হচ্ছে গিয়ে গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা এই ধরনের অঞ্চলগুলোতে, অ্যাথেন্স, স্পার্টা, তারপর ছিল তোমার ওই ইয়ের দিকের হচ্ছে ছিল রোম। হ্যাঁ, এই অঞ্চলগুলোতে হচ্ছে গিয়ে তোমার নগর রাষ্ট্রের প্রচলন ছিল। এবং নগর রাষ্ট্র মানে কি? নগর রাষ্ট্র হচ্ছে একটা নগর বা একটা শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা যে রাজ্যটা বা গড়ে ওঠা যে দেশটা, তাকে বলা হতো হচ্ছে গিয়ে নগর রাষ্ট্র। এবং নগর রাষ্ট্রগুলো আয়তনে কেমন ছিল? নগর রাষ্ট্রগুলো আয়তনে ছিল ছোট। নগর রাষ্ট্রগুলো আয়তনে কি ছিল? নগর রাষ্ট্রগুলো আয়তনে ছিল ক্ষুদ্র। নগর রাষ্ট্রগুলো আয়তনে ক্ষুদ্র ছিল, আয়তনে ক্ষুদ্র। নগর রাষ্ট্রগুলো ছিল আয়তনে একেবারে ক্ষুদ্র, এবং এই নগর রাষ্ট্রের জনসংখ্যাও অনেক কম ছিল। আয়তনে যেমন ক্ষুদ্র ছিল, জনসংখ্যা অনেক কম ছিল। কিন্তু বর্তমানে আমরা যে জাতি রাষ্ট্র দেখতেছি, বর্তমানে আমাদের জাতি রাষ্ট্রের আকার কেমন? কারণ দেখো, নগর রাষ্ট্রে বলেছি আমরা একটা নগরকে কেন্দ্র করে আবর্তিত হতাম, আমরা একটা শহরকে কেন্দ্র করে হচ্ছে আমাদের ওই দেশটা গড়ে তুলতাম। কিন্তু বর্তমানে জাতি বলতে আমরা কি বুঝি? জাতি বলতে আমরা একই আদর্শে উজ্জীবিত। যেমন বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জাতীয়তাবাদ কি? বাঙালি। তো এই যে বাঙালি জাতি, এটা কোনো ক্ষুদ্র জাতি না, এইটা হচ্ছে এই আদর্শে বিশ্বাসী একটা বৃহৎ জাতি। সো এই জাতি রাষ্ট্রের আয়তনও যেমন বিশাল, জাতি রাষ্ট্রের জনসংখ্যাও অনেক বিশাল। সো এই আয়তন ও জনসংখ্যায় জাতি রাষ্ট্র কি? আয়তন ও জনসংখ্যায় বিশাল। আয়তন ও জনসংখ্যায় বিশাল, জাতি রাষ্ট্র হচ্ছে আয়তন ও জনসংখ্যায় বিশাল। তাহলে দেখো, এই যে জাতি রাষ্ট্রের এবং নগর রাষ্ট্রের মধ্যে তোমরা পার্থক্যটা বুঝে গেলে। নগর রাষ্ট্রে যেহেতু আয়তনটা খুব ক্ষুদ্র ছিল, সেই রাষ্ট্রে কি করা হতো? সবাইকে ভোট প্রদানের সুযোগ প্রদান করা হইতো, বা সবার ই ছিল, মানে মতামতের একটা গুরুত্ব ছিল, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হইতো। কিন্তু এখন হচ্ছে আমাদের আর এই ধরনের হচ্ছে গিয়ে কোনো জিনিস সিস্টেম নাই যে কোনো একটা সিদ্ধান্ত রাষ্ট্র নিতে চাইলে সবার মতামত নিবে, এইরকম জিনিসটা এখন আর হয় না। কারণ এখন হচ্ছে কি আমরা সংসদে প্রতিনিধি পাঠাই, ওই প্রতিনিধিরা আমাদের পক্ষ থেকে সংসদে আইন প্রণয়ন করেন বা আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্যকে তুলে ধরেন। ওকে, তাহলে হচ্ছে কি আমার নগর রাষ্ট্র গেল। এখন এই নগর রাষ্ট্রের সবাইকে কিন্তু আবার নাগরিক বলা হতো না। এই নগর রাষ্ট্রের যারা শুধুমাত্র রাজনীতিতে অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হইতো। কিন্তু আমরা এখন জানি জাতি রাষ্ট্রে কি করা হয়? জাতি রাষ্ট্রে ওই রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণকারী, ওই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলে
ওই রাষ্ট্রের প্রতি ট্যাক্স প্রদান করে এমন যেই কোনো ব্যক্তিকে আমরা কি করি, আমরা হচ্ছে বলতে পারি নাগরিক। কিন্তু আগে নাগরিকতার ধারণা এরকম ছিল না। সো নাগরিকতার ধারণা যেহেতু এরকম ছিল না, সেহেতু হচ্ছে গিয়ে যত দ্রুত এই নগর রাষ্ট্র থেকে জাতি রাষ্ট্রের দিকে গেছে, নাগরিকতার ধারণাটাও তত পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, একজন বারবার প্রশ্ন করছো কোন বই ফলো করছেন ভাইয়া। গাইডলাইন সেশনে আমরা স্পষ্ট বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে প্রফেসর মুয়াজ্জেম স্যারের যে বইটা আছে সেই বইটা হচ্ছে গিয়ে আমরা ফলো করব। মুয়াজ্জেম অথবা মুফাজ্জল স্যার, আমার নামটা ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না, স্যারের বইটা হচ্ছে গিয়ে আমরা ফলো করব। এবং মুয়াজ্জেম খুব সম্ভবত, হ্যাঁ মুয়াজ্জেম স্যার হচ্ছে ভূগোলের, আর তোমার মুফাজ্জল স্যার হচ্ছে গিয়ে পৌরনীতির। আমরা স্যারের বইটা হচ্ছে গিয়ে ফলো করতেছি। ওকে, আর একজন বলছো যে স্যার আমরা কি হচ্ছে লয়ার হইতে পারবো পৌরনীতি ও সুশাসন করে? পৌরনীতি ও সুশাসন হচ্ছে তোমার জাস্ট একটা বেসিক আইডিয়া, এবং তোমরা হচ্ছে 11 থেকে এই জিনিসটা পড়ছো। হ্যাঁ, আচ্ছা তমাল দাস থ্যাংক ইউ, কমেন্ট করেছে যে মোজাম্মেল স্যার, রাইট মোজাম্মেল স্যার, আমি নামটা মনে আসতেছিল না। ওকে, মোজাম্মেল স্যারের বইটা, হ্যাঁ মোজাম্মেল স্যার, প্রফেসর মোজাম্মেল স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমরা আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে প্রফেসর মোজাম্মেল স্যারের বইটা। ওকে, দেন হচ্ছে গিয়ে তোমরা যেটা বলছিলা যে এটা থেকে পড়ে লয়ার হইতে পারবা কিনা, এই জিনিসটা হচ্ছে তোমার ভার্সিটিতে সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে তুমি লয়ার হইতে পারবা কিনা। এখনো পর্যন্ত তোমরা যে মানবিকে আছো, তোমরা ধরে রাখো তোমরা সব হইতে পারবা, একমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া তোমরা যা আছে পৃথিবীতে সবকিছু হইতে পারবা। পরবর্তীতে তোমরা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করবে বাকি জিনিসটা। হ্যাঁ, সো এখনই এই জিনিসটা নিয়ে তোমরা বদার্ড হইও না। ওকে, এবার আসো আমাদের হচ্ছে গিয়ে, একটু ওয়েট করো। হ্যাঁ, তাহলে এই যে বললাম যে প্রাচীন গ্রিস এবং ভারতে ধারণাটা কেমন ছিল, ধারণাটা ছিল সীমিত এবং সংকীর্ণ একটা ধারণা, ধারণাটা ছিল সীমিত এবং সংকীর্ণ একটা ধারণা। কারণ ওই সময় কি বললাম, ওই সময় নাগরিকতার ধারণাটাই ছিল ছোট, কারণ ওই সময় নাগরিক ছিল শুধুমাত্র যারা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে বা রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে তারা। কিন্তু বর্তমানে নাগরিককে আমি তুমি আমরা সবাই নাগরিক। আমরা যারা হচ্ছে গিয়ে আমাদের এনআইডি কার্ড আছে, আমরা যারা রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলি, আমরা যারা রাষ্ট্রকে কর প্রদান করি, আমরা সবাই রাষ্ট্রের নাগরিক। সো এখন নাগরিকতার ধারণাটাই হচ্ছে অনেক বিশাল। সো এখন আর নাগরিকতা আগের জায়গাতে নাই। এজন্য এই যে প্রাচীন গ্রিস ও ভারতে যেটা ছিল যে সীমিত এবং সংকীর্ণ ধারণা, এইটা এসে এখন কি হয়েছে বিস্তারিত নাগরিক অধিকার এবং কর্তব্য। আধুনিক রাষ্ট্রে কি বলা হয়, বিস্তৃত নাগরিক অধিকার ও কর্তব্য, এবং নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্নকেই কি বলা হয়, পৌরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত বলা হয়। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এবার দেখো অ্যারিস্টটল কি বলেছেন। অ্যারিস্টটল কে? এই অ্যারিস্টটল হচ্ছে একজন গ্রিক দার্শনিক। অ্যারিস্টটল কে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল তোমার একটা বিখ্যাত উক্তি বলেছেন। উক্তিটা কি? মানুষ মূলত একটি সামাজিক জীব। মানুষ কি? মানুষ মূলত একটা সামাজিক জীব। যারা সমাজে থাকে না তারা হয় দেবতা না হয় পশু। অর্থাৎ মানুষ হিসেবে তুমি সমাজে থাকবে, তুমি সমাজের মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করবে, তুমি সবার সুখে দুঃখে এগিয়ে আসবে, এই জিনিসটাই স্বাভাবিক প্রক্রিয়া। তুমি যে যখন দেখবা যে তুমি সমাজে বসবাস করতেছো না, কিংবা যখন সমাজ তোমাকে ছুঁড়ে ফেলবে, তখন বুঝতে হবে তুমি হয় হচ্ছে গিয়ে দেবতা আর না হয় হচ্ছে গিয়ে পশু। অর্থাৎ তুমি একা বেঁচে থাকতে পারতেছো, যেটা কখনোই মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য কি বলা হয়, এই জন্য সে বলছে যে মানুষ সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না বা সমাজে থাকে না সে হয় পশু না হয় দেবতা। এবং এই উক্তিটা কিন্তু তোমাদের বোর্ড প্রশ্নেও আসে যে উক্তিটা কার, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে গ্রিক দার্শনিক এই অ্যারিস্টটল সাহেবের। এই অ্যারিস্টটল সাহেবকে আমরা একটা অনেক ভালো ক্রনোলজি জানি। ক্রনোলজিটা কি? সক্রেটিস। এই যে সক্রেটিস, সক্রেটিসের ছাত্র ছিল কে? সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, আর এই প্লেটোর ছাত্র হচ্ছে এই মহাশয়। প্লেটোর ছাত্র হচ্ছে এই অ্যারিস্টটল, আবার অ্যারিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে গিয়ে তোমার অ্যারিস্টটল হচ্ছে গিয়ে তোমার কথাটা বলছে যে মানুষ হচ্ছে সামাজিক জীব,
যে হয় না সে পশু, হয় না হয় দেবতা। কি বলেছে স্যার? সংজ্ঞা ভুল আছে, মানুষ সব স্বভাবত রাজনৈতিক ও সামাজিক জীব। আচ্ছা, যেটা বলেছে যে সংজ্ঞা ভুল আছে, সে বলছে মানুষ স্বভাবতই রাজনৈতিক ও সামাজিক জীব। হ্যাঁ, এই কথাটাও বলছে। মানে এইখানে যেই সংজ্ঞাটা দিয়েছি, এইটার বাইরে অ্যারিস্টটল সাহেব তার লাইফে কোনো কথা বলে নাই এরকম তো না। হ্যাঁ, এইটার বাইরেও অ্যারিস্টটল অনেক সংজ্ঞা দিয়েছেন, এবং সে যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের জনক, সবগুলো বিষয়ই তার সংজ্ঞা আছে। তো বইয়ের মধ্যে ওইটাও পাবা, সে যেটা বলেছে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, হ্যাঁ এই কথাও আছে, কোনো সমস্যা নাই, ওইটাও পড়বা। বাট এইটা যেটা দিছি ওইটাও ভুল না। ওকে, তাহলে দেখো, এরপরে একটা তোমাদের অর্ডার দেওয়া হয়েছে, ক্রনোলজিক্যাল অর্ডার। পরিবার, সমাজ, রাষ্ট্র। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। পরিবার কি? পরিবার হচ্ছে তোমার রাষ্ট্র বা সমাজ গঠনের একদম মৌলিক ভিত্তি। একদম মৌলিক ভিত্তিটা হচ্ছে গিয়ে পরিবার, এবং পরিবার থেকেই পরবর্তীতে পরিবারে তোমার কি হয়? পরিবারে তোমার সামাজিকীকরণ হয়। পরিবারে সামাজিকীকরণ হওয়ার ফলে তুমি সমাজের সাথে মিশো, সমাজের সাথে মিশো বলে বৃহত্তর সমাজ যখন হচ্ছে গিয়ে একত্রিত হয় বা ঐক্যবদ্ধ হয়, যখন স্বাধীনতা অর্জন করে, তখন হচ্ছে গিয়ে সেই জিনিসটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সো পরিবার হচ্ছে তোমার প্রথম ধাপ, তারপর সমাজ, তারপর হচ্ছে গিয়ে রাষ্ট্র। ওকে, পৌরনীতি ও সুশাসনকে মূলত কি বলা হয়? পৌরনীতি ও সুশাসনকে মূলত বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এবং এইটা তোমাদের খ নাম্বারের প্রশ্নে বেশিরভাগ সময় আসে, পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? হ্যাঁ, এটা লিখে রাখো, খাতায় লিখে রাখো, পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন। এই জিনিসটা তোমরা যদি মানে ভালো মতো অ্যান্সার করতে পারো, 2 এ 2 পাওয়া কিন্তু তোমাদের জন্য আহামরি কঠিন কিছু না। এবং এই আমরা যখন ক্লাস নিব তখনই তোমাদেরকে বলে দিব যে এই যে এই জিনিসটা হচ্ছে খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা হচ্ছে ওইখান থেকে কিন্তু নোটটা নিয়ে নিবা, এক্সামে ভালো করবা। চৈতি বলছে পরিবারকে সমাজ গঠনের প্রথম ধাপ বলা হয়, একদম। হ্যাঁ, কারণ পরিবার থেকেই সমাজ তৈরি হয়, অনেকগুলো পরিবার মিলে শেষ পর্যন্ত সমাজ থেকে আবার তৈরি হয় হচ্ছে গিয়ে রাষ্ট্র। রাষ্ট্র গঠনের আমরা জানি যে 4টা উপাদান থাকে। রাষ্ট্র গঠনের কয়টা উপাদান? রাষ্ট্র গঠনের 4টা উপাদান থাকে। জনসমষ্টি, ভূখণ্ড, স্বাধীনতা বা সার্বভৌমত্ব এবং সরকার, এই 4টা উপাদান থাকে। ওকে, দেখো এখন এই যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন বলা হয়, দেখো এই যে দার্শনিক এবং পণ্ডিতদের দৃষ্টিতে পৌরনীতি, এইখান থেকে তোমাদের 2 থেকে 3টা সংজ্ঞা মুখস্থ করতে হবে। 2 থেকে 3টা সংজ্ঞা কি করতে হবে? মুখস্থ করতে হবে। কেন 2 থেকে 3টা সংজ্ঞা মুখস্থ করতে হবে? কারণ পরীক্ষাতে যখন তোমার প্রশ্ন আসবে, মানবিক বিভাগে কারা নাম্বার বেশি পায়? এই যে পৌরনীতির মতো বিষয়েও 200 থেকে 180, 190 পায়, এরা কারা? এরা হচ্ছে যারা, ধরো তোমার সংজ্ঞা চাবে একটা, বা তোমার হচ্ছে গ নাম্বারের প্রশ্ন নাগরিকতা বিষয়ক বা পৌরনীতি বিষয়ক, সে হচ্ছে পৌরনীতির 2টা মনীষীর সংজ্ঞা লিখে দিবে। তো তুমি হচ্ছে একটা নর্মাল সংজ্ঞা লিখবা, আরেকজন হচ্ছে এই এফআই গ্লাউড বা ইএম হোয়াইটের সংজ্ঞা লিখবে। কঠিন কিছু না, 2 দিন পড়লেই মনে থাকবে। সো টিচার তাকে 1টা মার্ক বেশি দিবে না? তোমরাই বলো, তোমরা যদি খাতা দেখতা তাহলে যেই ছেলেটা এই এরকম নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন বলা হয় এইটার সংজ্ঞাতে লিখবে যে ইএম হোয়াইট বলেছিলেন, এই ইএম হোয়াইট হচ্ছে একজন ব্রিটিশ দার্শনিক, ইএম হোয়াইটকে একজন ব্রিটিশ দার্শনিক, যে ইএম হোয়াইট বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। এই কথাটা যে লিখবে সে হচ্ছে গিয়ে কি পাবে? সে 1টা নাম্বার তোমার চেয়ে বেশি পাবে। অবশ্যই স্কোপ থাকলে টিচার তাকে 1টা নাম্বার বেশি দিবেন। তার কারণ ওই ছেলেটা শুধুমাত্র গতানুগতিক পড়াশোনা করেনি, খাতার মধ্যে সে কি করেছে? তার নিজস্ব সৃজনশীল, তার নিজস্ব চিন্তা ভাবনা ফুটিয়ে তুলেছে। সো তোমাদের জিনিস যেটা হবে সেটা হচ্ছে এই নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে মানে শাস্ত্র আলোচনা করে সেটাই যে পৌরনীতি, এই জিনিসটা যেমন দেখবা। একই সাথে দেখো এফআই গ্লাউড কি বলছে? এফআই গ্লাউড বলছে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনা দ্বারা মানুষ রাষ্ট্রীয় রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। সো এতক্ষণ যেটা পড়ছো এখন এসে সেটাই একটু মনীষীদের সংজ্ঞার মাধ্যমে দেখো। হ্যাঁ, তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, এই 2টা সংজ্ঞা তোমরা মুখস্থ করে ফেলতে পারো। কারণ তোমরা যদি এই অধ্যায় থেকে
অ্যান্সার করতে চাও প্রশ্ন, এই দুইটা সংজ্ঞা তোমাদের লাগবেই। লিখো 2 মিনিট সময়, 2 মিনিটে তোমরা শেখো। আশা করি তোমাদের হচ্ছে গিয়ে এতক্ষণে যে দুইটা জিনিস মুখস্থ হয়ে গেছে, এবং এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদেরকে মুখস্থ করালাম এই জন্য যে তোমরা হচ্ছে গিয়ে এই অধ্যায় থেকে যেই কোনো প্রশ্নের যদি উত্তর করতে চাও তাহলে হচ্ছে গিয়ে তোমাদের এইটা অবশ্যই অবশ্যই লাগবে, এবং এটা যদি তোমরা লিখে দাও খ নাম্বারের প্রশ্ন আসলেও 2 পাবা, গ নাম্বারে যদি এই সংজ্ঞা দুইটা লিখে দাও বা একটাও যদি লিখো তাহলে হচ্ছে গিয়ে 3-এ 3 পাবা। এটা আমি বললাম, যখন পরীক্ষা আসবে তখন খাতায় লিখে মিলিয়ে নিও। সো এই জিনিসটা তোমাদের একদম শেষ দিন পর্যন্ত লাগবে যদি এই অধ্যায় থেকে প্রশ্নের অ্যান্সার করতে চাও। ওকে, তারপরে যে ব্রিটানিকার সংজ্ঞা আছে, ওইখানে হচ্ছে আরো কয়েকজনের সংজ্ঞা থাকতে পারে, যদি থাকে ওইগুলা যদি পারো শেখার চেষ্টা করবা, বাট মানে 2 থেকে 3টা মুখস্থ করলেই হয়েছে প্রতিটা অধ্যায় থেকে। মূল্যবোধের অধ্যায় থেকে মূল্যবোধের 2 থেকে 3টা সংজ্ঞা মুখস্থ করবা। সো মানে জাস্ট হচ্ছে গিয়ে ওই অধ্যায়টা যেন কাভার হয় বা ওই অধ্যায় আসলে যেন লিখতে পারো, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। ওকে, এবার আসো পৌরনীতি ও সুশাসনের পরিধি। এবার আসা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধি। আমরা কি জানি দেখো, তোমাদেরকে কেন বলি যে জিনিসগুলো হচ্ছে বুঝে বুঝে স্ট্র্যাটেজি অনুযায়ী পড়া দরকার। পৌরনীতি ও সুশাসনে আমরা এই যে এতক্ষণ পড়লাম যে পৌরনীতি ও সুশাসন হচ্ছে গিয়ে ওই বিজ্ঞানীরা কি বললো যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই পৌরনীতি। আবার কেউ বললো নাগরিকদের আচরণ এবং কার্যাবলী সংক্রান্ত যে বিজ্ঞান সেইটাই পৌরনীতি। সো আমরা যখন পড়ছি যে পৌরনীতি ও সুশাসনের পরিধি বা পৌরনীতি ও সুশাসন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, তখন প্রথমে বুঝতে হবে যে এই পৌরনীতি সুশাসন হচ্ছে গিয়ে আমাদের জীবনের বা আমাদের নাগরিকতা সম্পর্কিত কোন কোন প্রশ্নের উত্তর দেয়। তো প্রথমত পৌরনীতি ও সুশাসনের পরিধিটা আমাদের চলে আসবে নাগরিকতা, অর্থাৎ ওই যে আমরা পড়েছি যে ইএম হোয়াইট বলল যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন। তাহলে এবার আমরা আসি সে নাগরিকতার কোন কোন বিষয়ে আলোকপাত করে। দেখো, তুমি যখন একজন নাগরিক, তুমি যখন একজন নাগরিক তখন তোমার কি আছে, ধরো তুমি একটা দেশের নাগরিক। সো
এই নাগরিক হিসেবে তোমার কি আছে? এই নাগরিক হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, তোমার কিছু কর্তব্য আছে। তোমার কিছু দায়িত্ব আছে, তোমার কোনো কর্তব্য আছে। দেখো তাহলে এক হচ্ছে আমার নাগরিক হিসেবে আমার দেশের প্রতি কিছু দায়িত্ব বা কর্তব্য, এবং একই সাথে এই যে দায়িত্ব এবং কর্তব্য পালন করছি বিনিময়ে আমরা রাষ্ট্রের কাছ থেকে কি পাই বলতো? কেউ একজন কমেন্ট করো তো দেখি তোমরা পারো কিনা, যে নাগরিক হিসেবে আমাদের যেমন দায়িত্ব ও কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি বা দেশের প্রতি, একই সাথে আমরা কি পাবো দেশের কাছ থেকে? কি আছে আমাদের কিছু? রাইট, রাবিয়া বলতেছে অধিকার, রাইট। সাদিদ বলতেছে সেবা, রাবিয়া বলতে সুযোগ সুবিধা, সাদমান সাকিব বলতে সুরক্ষা, অধিকার, রাইট। অর্পিতা রায় বলতেছে অধিকার, রাইট। বিভিন্ন সুযোগ সুবিধা, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আমাদের এক দিকে যেমন দায়িত্ব বা কর্তব্য আছে, আবার অপর দিকে আমরা কি পাবো রাষ্ট্রের কাছ থেকে? আমরা পাবো হচ্ছে গিয়ে অধিকার। সেটা হচ্ছে মৌলিক অধিকার হইতে পারে বা অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত অধিকার হতে পারে। সো রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব বা কর্তব্য এবং অধিকার, এই দুইটা নিয়ে আলোচনা করে কে? এই দুইটা নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। এইবার অধিকারের মধ্যে দেখো একটা থেকে কিন্তু আমরা বিভিন্ন ধাপে ধাপে তোমাদেরকে বোঝাচ্ছি। সো তোমাদের ভোলার কোনো ওয়ে নাই, একটা মনে পড়লে বাকিগুলো মনে পড়ে যাবে। এই অধিকারের মধ্যে মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার কোথায় লেখা থাকে বলো? এই প্রশ্নটা যারা পারবা তারা পৌরনীতিতে বুঝবো যে খুবই ভালো করবা। নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে কোথায় লেখা থাকে বলো তো? ভেরি নাইস, রাবেয়া বলছে সংবিধানে, মাহিনুল বলছে সংবিধানে। এক্স্যাক্টলি, বাপ্পা প্রিয়ন্তী সবাই কংগ্রাচুলেশনস, তোমরা খুবই ভালো। এবং এই প্রশ্নটা হচ্ছে অনেকেই উত্তর করতে পারে না পরীক্ষাতেও, যে মৌলিক অধিকার কোথায় লিপিবদ্ধ থাকে বা মৌলিক অধিকার সম্পর্কে কোথায় লেখা আছে? মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানে লেখা আছে। সো রাষ্ট্রের সংবিধানে হচ্ছে এই মৌলিক অধিকার সম্পর্কে লেখা থাকে। তাহলে আমার মৌলিক অধিকার থেকে আমি আরেকটা জিনিস পেলাম, কি? সংবিধান। মৌলিক অধিকার থেকে আরেকটা জিনিস কি পেলাম? সংবিধান। এইবার সংবিধান সম্পর্কে বিস্তারিত কই আলোচনা করছে তোমাদের? ওই যে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রে সংবিধান নিয়ে একটা কি আছে, পুরো অধ্যায় আছে সংবিধান নিয়ে। সংবিধানের কয়টা অনুচ্ছেদ, সংবিধান হচ্ছে গিয়ে কতবার সংশোধন করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা জানি যে বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। কোন সংশোধনী কেন আনা হয়েছিল, হ্যাঁ, স্বাধীনতার পর সর্বপ্রথম কবে সংশোধনী আনা হয়, এই সকল কিছু হচ্ছে গিয়ে সংবিধানের ওই চ্যাপ্টারটাতে পড়ানো হয়। বাট আমরা জেনে রাখি এই মৌলিক অধিকার সম্পর্কিত কথাবার্তা সংবিধানে লেখা আছে। এবং সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো কি? এই যে ধরো যে সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি? সংবিধানে 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্মীয় স্বাধীনতার কথা। কি বলা আছে? ধর্মীয় স্বাধীনতার কথা। সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? চলাফেরার স্বাধীনতা। সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদ, চলাফেরার স্বাধীনতা। মনে রাখতে কষ্ট হয়? কোনো সমস্যা হবে না। এই যে 12 ধর্মীয় স্বাধীনতা, জাস্ট মনে রাখো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আমরা। এই যে বাড়াবাড়ি 12 ধর্মীয় স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, জাস্ট এইভাবে মনে রাখো যে চলাফেরার স্বাধীনতা থাকলে রাত 3টা না কিংবা ভোর 6টা না, যখন খুশি তুমি রাস্তা দিয়ে চলতে পারবা, কেউ তোমাকে ওই যে চুরির জন্য ছুরিকাঘাত করবে না। সো হচ্ছে কি তোমাদের চলাফেরার স্বাধীনতা। 27-এ সমতা, 27-এ নারী পুরুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার বা সমতার কথা বলা আছে। কত? 27 অনুচ্ছেদে। 39 অনুচ্ছেদে বলা আছে বাক স্বাধীনতা, 3টা বিবেকেও বাক স্বাধীনতার কথা বলা আছে। তারপর 22-এ বলা আছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা। সো এই জিনিসগুলো পড়তে পড়তে দেখবা যে খুব ইজি হয়ে গেছে এবং নিজেরা নিজেরাই সূত্র বানাই ফেলবা। এই যে 12 ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, 27-এ সমতা, হ্যাঁ, এই জিনিসগুলো পড়তে পড়তে কি দেখবা তোমার মুখে মুখে চলে আসবে। এবং তুমি সংবিধান যখন লিখবা, সংবিধানের সাথে টেকনিক দেখো, তুমি কি সংবিধানের পুরো সব অনুচ্ছেদ মুখস্থ পারো? না, সব অনুচ্ছেদ মুখস্থ পারো না। কিন্তু এই যে পরীক্ষায় যা আসলো এর মধ্যে এই 2-3টা যদি লিখে দাও, টিচার তো মনে করবে আরে বিশাল কিছু।
স্টুডেন্ট তো খুব বেশি কিছু জানে। সো তুমি কিন্তু পরীক্ষার খাতায় এগুলো লিখলে নাম্বারটা কি পেয়ে যাবা, অটোমেটিক তোমার নাম্বারটা ভালো হয়ে যাবে, অটোমেটিক অন্যদের চেয়ে তোমার নাম্বারটা বেশি হয়ে যাবে। সো এই জিনিসগুলো যেন কখনো মিস না হয়। ওকে, গেলাম হচ্ছে সংবিধানে। এইবার দেখো আর কি কি নিয়ে আলোচনা করে, এবার আসো যে আর কি কি নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। একটা দেখলাম নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করে, একটা দেখলাম নাগরিকদের দায়িত্ব কর্তব্য অধিকার নিয়ে আলোচনা করে, একটা দেখলাম হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করে। এইবার আসি তো আর কি কি নিয়ে আলোচনা করে, বলো তোমরাই কমেন্ট করো আর কি কি নিয়ে আলোচনা করে এবং এটা থেকে কিভাবে ওইগুলোও বোঝানো যায় সবগুলো দেখাই দিব আজকে। দেখো এই যে সংবিধান, এই সংবিধান রক্ষা করার দায়িত্ব কার বলো তো? এই যে এখানে লেখা আছে সংবিধান, এই সংবিধানটা রক্ষা করার দায়িত্ব কার বলো? সংবিধানটা রক্ষা করার দায়িত্ব কার বলো দেখি? সরকারের বিভাগ, নাগরিক, হচ্ছে না, আর একটু স্পেসিফিক হতে হবে। একটা স্পেসিফিক বিভাগের দায়িত্ব আছে, তোমাদেরকে বলে দিই একটা স্পেসিফিক বিভাগের দায়িত্বে আছে, বলো সংবিধান রক্ষা করা তাইলে কার দায়িত্ব? না নাগরিকদের, না জনগণের, না, হচ্ছে না, রাষ্ট্রপতিরও না, আইন বিভাগের তো না। আচ্ছা, এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। হ্যাঁ, ভুল করা যাবে না, সরকারকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। আমরা জানি রাষ্ট্রের তিনটা বিভাগ আছে, কয়টা বিভাগ? তিনটা বিভাগ, রাষ্ট্রের হচ্ছে তিনটা বিভাগ। নাও আরেকটা অ্যাড করে নিই, তিনটা বিভাগ। একটা রাষ্ট্রের বিভাগ কয়টা? রাষ্ট্রের তিনটি বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রের হচ্ছে এই তিনটা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং কি বিচার বিভাগ। তাহলে এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনজনে কি আছে? নির্দিষ্ট নির্দিষ্ট কাজ আছে। আইন বিভাগের কাজ কি? আইন বিভাগ কোনটা? আইন বিভাগ হচ্ছে গিয়ে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এটা যেন কখনো ভুল না হয় পরীক্ষার হলে, যে তোমরা হচ্ছে খালি মাথায় চিন্তা করো যে আইন আর শাসন এই দুইটার মধ্যে পার্থক্য কি। দেখো আইন বিভাগ হচ্ছে তোমার পক্ষ থেকে তোমার নির্বাচিত জনপ্রতিনিধি যারা হচ্ছে গিয়ে সংসদে আইন প্রণয়ন করে, রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় সংসদে আইন প্রণয়ন করে, তারা হচ্ছে আইন বিভাগ। অর্থাৎ সকল সংসদ সদস্যরা কি আইন বিভাগের সদস্য? সকল সংসদ সদস্যরা আইন বিভাগের সদস্য। তাইলে এখন আসো, এই যে জাতীয় সংসদ, জাতীয় সংসদটা আইন বিভাগের অন্তর্ভুক্ত এবং তারা আইন প্রণয়ন করে। এখন তাহলে শাসন বিভাগটা কারা? দেখো শাসন বিভাগটা কারা, এই প্রশ্ন যখন আসে তখন তোমাকে বুঝতে হবে সকল মন্ত্রী যারা সরকারে থাকে, সকল মন্ত্রী একজন এমপি, কিন্তু সব এমপি কি একজন মন্ত্রী? কথা বুঝো, সকল মন্ত্রী কিন্তু একজন এমপি, কারণ সংসদ সদস্য ছাড়া অন্য কাউকে তো সরকারে বসায় না, রাইট? তাহলে সকল মন্ত্রী যদি এমপি হয়, সকল এমপি কি মন্ত্রী? উত্তর হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রী তার যে শাসন বিভাগ গঠন করে, বা যে তার যে মন্ত্রী পরিষদ গঠন করে, এই মন্ত্রী পরিষদ তিনি সকল এমপি কে নিয়ে গঠন করেন না, তার কিছু নির্দিষ্ট পছন্দের মানুষ বা কিছু নির্দিষ্ট খাতে হচ্ছে গিয়ে দক্ষ মানুষজনকে নিয়ে হচ্ছে গিয়ে কি করা হয়, এই শাসন বিভাগটা গঠন করা হয়। এবং শাসন বিভাগ বলতে কেবল সরকারের যে মন্ত্রীরা আছে তাদের কি বোঝায় না, একদম রুট লেভেল তোমার স্থানীয় সরকার পর্যন্ত সরকারের যারা প্রতিনিধি আছে সবাইকে শাসন বিভাগের অন্তর্ভুক্ত বোঝানো হয়। এই যে তোমার জেলার যে ডিসি আছে তিনি শাসন বিভাগের অন্তর্ভুক্ত, তোমার উপজেলার যে ইউএনও আছেন তিনি শাসন বিভাগের অন্তর্ভুক্ত, মন্ত্রণালয়ে যে সচিব আছেন তিনি শাসন বিভাগের অন্তর্ভুক্ত। সো
তারা সবাই হচ্ছে গিয়ে শাসন বিভাগের অন্তর্ভুক্ত হইতে হয়। একজন বলছো যে সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী নিয়োগ করতে হয়, মন্ত্রী নিয়োগ করার পর তাকে অবশ্যই নির্বাচিত হয়ে সংসদে ঢুকতে হয়, না হলে হচ্ছে গিয়ে তিনি মন্ত্রী হইতে পারবেন না। একটু হচ্ছে ভাইয়া জিনিসটা নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি দেখতে পাবা। ওকে, দেখো তাহলে সরকার শাসন বিভাগ দ্বারা কি করে, এই যে আইন বিভাগ যে জাতীয় সংসদ আইনটা প্রণয়ন করলো শাসন বিভাগের মাধ্যমে, সে আইনটা কি করে, শাসন বিভাগের মাধ্যমে সে আইনটা হচ্ছে গিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত সেইটা হচ্ছে গিয়ে প্রয়োগ করে, এবং সেই আইনের প্রয়োগ অনুসারে বিচারটা কে করবে। আইন তুমি প্রণয়ন করলা শাসন বিভাগের মাধ্যমে, ধরো আইন প্রণয়ন হইলো যে তোমার হচ্ছে গিয়ে আজকে থেকে ট্যাক্স বাড়ানো হইলো 10%, আজকে থেকে ট্যাক্স বাড়ানো হইলো কত, 10%, যে ট্যাক্স বাড়ানো হইলো 10%, এই ট্যাক্স বাড়ানোর হিসেবে প্রশাসন হচ্ছে গিয়ে জরিমানা করবে, বা প্রশাসন হচ্ছে গিয়ে তোমার এইটার একদম স্থানীয় পর্যায়ে প্রয়োগ করবে কে, প্রয়োগ করবে হচ্ছে এই শাসন বিভাগ। এখন ধরো একজন হচ্ছে ট্যাক্স দেয় নাই, তাকে কি করতে হবে, তাকে হচ্ছে গিয়ে বিচারের আওতায় আনতে হবে। তাহলে বিচারের আওতায় কে আনবে, বিচারের আওতায় আনবে এই বিচার বিভাগ, বিচারের আওতায় আনবে এই বিচার বিভাগ। সো বিচার বিভাগের কাজ হচ্ছে রাষ্ট্রের বিচার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা। বিচার সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সাথে সাথে সে আরো একটা কাজ করবে, তার সেই কাজটা হচ্ছে সে সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে তার আলোকে মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা করবে। একই সাথে যখনই হচ্ছে গিয়ে সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, ধরো তুমি একদিন নিজে নাগরিক হিসেবে প্রশ্ন করে বসছো এই সংবিধান কি বৈধ, এই প্রশ্নের উত্তর কে দিবে, এই প্রশ্নের উত্তর দিবে এই বিচার বিভাগ। কারণ আইন বিভাগের সদস্যরা তো সংবিধান বলেই হচ্ছে গিয়ে নির্বাচিত হয়েছে, শাসন বিভাগের সদস্যদের কথাও সংবিধানে বলা আছে, বিচার বিভাগ হচ্ছে গিয়ে এই বিচারের দায়িত্বটা পালন করবে। সো সংবিধানের রক্ষক বলা হয় কাকে, সংবিধানের রক্ষক কিন্তু বলা হয় বিচার বিভাগকে। সো এইটা ভুল করার আর কোনো সুযোগ নাই। তাহলে এখন আসো আমরা আবার আগেরটাতে আসি। এই যে বিচার বিভাগের কথা বললাম, আইন বিভাগের কথা বললাম, শাসন বিভাগের কথা বললাম, তাহলে এই যে রাষ্ট্রের বিভিন্ন বিভাগ বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কে আলোচনা করে, এই বিচার বিভাগ আলোচনা করে। তারপরে আমরা প্রথমে পড়ে আসছিলাম যে নাগরিকতার ধারণা বা নাগরিকতার সংজ্ঞা সবসময় কি ছিল না, একই রকম ছিল না। যত দিন গিয়েছে তত রাষ্ট্রের ধরন বদলেছে, আর রাষ্ট্রের ধরন বদলানোর সাথে সাথে কি হয়েছে, রাষ্ট্রের ধরন বদলানোর সাথে সাথে নাগরিকতার সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো কি বুঝলে, এই যে নাগরিকতার সম্পর্কিত বিভিন্ন নাগরিকতার অতীত, নাগরিকতার বর্তমান, এবং একই সাথে এর ভিত্তিতে নাগরিকতা কোথায় যেতে পারে ওই সম্পর্কিত আলোচনা কিন্তু করে দেয় কে, এই পৌরনীতি ও সুশাসন। সো দেখি আমরা এবার এই যে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার মানব সভ্যতার আদি সংগঠন কি ছিল, ওই যে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এই সম্পর্কিত আলোচনা আমরা কোথায় পেয়েছি, আমরা পৌরনীতি ও সুশাসনে পেয়েছি। এই যে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা যে এই যে পড়লাম এখানে, দেখো আমরা হচ্ছে এই যে এখানে পড়লাম এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই আইন বিভাগে কারা থাকে, আসো একটা থেকেই ধরে ধরে আসো। আইন বিভাগে কারা থাকে, একটা থাকে সরকার দল, আইন বিভাগে একটা থাকে সরকার দল, একটা থাকে বিরোধী দল। আইন বিভাগে একটা থাকছে সরকার দল, একটা থাকছে বিরোধী দল। তাহলে এই যে সরকার দল কিংবা এই যে বিরোধী দল, এই সরকার দল এবং বিরোধী দল তারা কোন দলের সদস্য, তারা হচ্ছে একটা রাজনৈতিক দলের সদস্য না। চিন্তা করো, সরকার দল হোক কিংবা বিরোধী দল হোক, সে কি একটা রাজনৈতিক দলের সদস্য না, একটু কমেন্ট করো তো। সে যেইটাই হোক, সরকার দলীয় হোক কিংবা বিরোধী দলীয় হোক, সে কি একটা রাজনৈতিক দলের সদস্য কিনা একটু জানাও তোমরা। হ্যাঁ, সবাই বলতেছো হ্যাঁ রাজনৈতিক দলের সদস্য। ওকে, তাহলে সবাই যদি রাজনৈতিক দলের সদস্য হয়, তাহলে আমাকে একটু বলো তো, এই যে রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা আমরা দেখলাম, তার মানে রাজনৈতিক দল,
রাজনৈতিক দলের কার্যাবলী, রাজনৈতিক দলের বিভিন্ন ইতিহাস, এই সম্পর্কিত আলোচনা কে করবে? অবশ্যই এই সংক্রান্ত আলোচনা করবে পৌরনীতি ও সুশাসন। তো আরো একটা জিনিস পেয়ে গেলাম আমরা, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। আবার দেখো, রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। ওকে, এইটা নিয়েও আমরা এখন আলোচনায় যাব। তার আগে এই পর্যন্ত যা পড়িয়েছি, দেখি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, তোমরা হচ্ছে কমেন্টে উত্তর দিবা। এখন কিছু প্রশ্ন করি, প্রথম প্রশ্নটা করি, দেখো তোমরা কমেন্টে উত্তর দিবা, দেখবো তোমরা সবাই হচ্ছে গিয়ে বুঝেছো কিনা, সবাই উত্তর দিবা। হ্যাঁ, দেখো তোমরা বলো সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ কি? অপশন দিব না, বলো দেখি তোমরা পারো কিনা। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তারা কিন্তু পারবা, বলো সিভিস শব্দের অর্থ কি? যারা বলছো পৌরনীতি, তোমাদেরকে কিন্তু মাইর দিব। সিভিস শব্দের অর্থ পৌরনীতি। কি বলছি? সিভিস, সিভিক্স কিন্তু বলি নাই, এই যে সিভিস, নট ভিক্স, সিভিস বলছি। দেখো মাঝে কিন্তু সি নাই। অনেকেই কিন্তু সঠিক উত্তর দিতেছো, ইয়াসিন, ফারহানা, নুসরাত, হ্যাঁ এরা কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছে। সবাই দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, সবার কাছ থেকে আমি এটা সঠিক উত্তর চাই। যারা ভুল করছো, যারা হচ্ছে গিয়ে পরিণীতি বলে ফেলছো, তারাও সঠিক উত্তর দাও। ওকে, নাইস। তাইলে সিভিস শব্দের অর্থ হচ্ছে আমার নাগরিক, এবং সিভিটাস শব্দের অর্থ ছিল আমার কি? নগর রাষ্ট্র। তাহলে সিভিস শব্দের অর্থ যারা যারা নাগরিক দিয়েছো তাদেরকে বড় একটা কংগ্রাচুলেশন, তার মানে তোমরা ক্লাসটা ঠিকভাবে করতেছো। আর যারা পৌরনীতি বলেছো তারা কিন্তু প্রশ্ন ভালো মতো পড়ো নাই, তোমরা হচ্ছে গিয়ে সিভিক্স মনে করছো, বাট সিভিক্স না, আমি বলেছি সিভিস। পরীক্ষার সময় কিন্তু এই ধরনের বিষয়গুলোই তোমরা ভুল করবা। সো এই ধরনের বিষয়গুলো যেন ভুল না হয় সেজন্য কি করতে হবে, এই যে ক্লাসের পর তোমাদের একটা পরীক্ষা দেওয়ার যে সুযোগ থাকবে, সেই পরীক্ষাটা একদিনের মধ্যে দিয়ে ফেলবা, দিলে বুঝতে পারবা যে তোমাদের হচ্ছে গিয়ে কেমন উপকার হচ্ছে, বা তোমরা হচ্ছে কেমন জিনিসপাতি বুঝতে পারছো। সো এইভাবে পড়তে থাকলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আর জিনিসটা ভুল হবে না। ওকে, তাইলে এখন আসো আমরা সরকার দল দেখলাম, বিরোধী দল দেখলাম যে এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে, তার মানে রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করবে কে? রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করবে হচ্ছে গিয়ে তোমার পৌরনীতি ও সুশাসন। ওকে, দেখো এরপরে দেখি আমরা, এরপরে স্লাইডে যাই। রাজনৈতিক তত্ত্ব তো আমরা জানলাম যে রাজনৈতিক দল সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব হচ্ছে গিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করবে। এবার আসো সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে সময়ে আমাদের যে সমস্যাগুলো হয়েছে, তার যে সমাধানগুলো এসেছে, এই রিলেটেড সকল বিষয় নিয়ে আলোচনা করবে কে? পরিণীতি ও সুশাসন। যেহেতু নাগরিক একটা সমাজে বসবাস করে, সেহেতু সমাজ নিয়ে তাকে আলোচনা করতেই হবে, এবং রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যেহেতু আলোচনা করে, সো রাজনীতি নিয়ে আলোচনা করবে, এই জিনিসটা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না। হ্যাঁ, সো সবাই কিন্তু চেষ্টা করবা, এই যে আমি লিখে লিখে পড়াইলাম, লিখে লিখে বুঝাইলাম যে প্রথমে ছিল কি, নাগরিক নিয়ে আলোচনা করে, নাগরিক যেহেতু নিয়ে আলোচনা করে, তাহলে নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে, যেহেতু অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে, অধিকার সম্পর্কিত লেখা থাকে হচ্ছে সংবিধানে, তাহলে সংবিধান নিয়ে আলোচনা করে, সংবিধানের আবার মূল রক্ষককে? বিচার বিভাগ। তার মানে রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করা হচ্ছে পৌরনীতি। সেই মানে যখন বিচার বিভাগের কথা বললাম, তখন এই যে এখানে আইন বিভাগ থাকে, আইন বিভাগে কারা থাকে? সরকারি দল, বিরোধী দল। তাহলে এই রাজনৈতিক দল নিয়ে আলোচনা করা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। সো একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। এইভাবে করে তোমরা যখন হচ্ছে গিয়ে চিন্তা করবা, তোমরা মানে চিন্তাটা করো তো, এখানে কি এখনো পর্যন্ত, তোমরা কমেন্টে জানাও, এখনো পর্যন্ত আমি মুখস্থ করার মতো শুধু সংজ্ঞা ছাড়া আর একটা কথাও বলছি? বলো, মুখস্থ করার মতো সংজ্ঞা ছাড়া আমি আর কি কিছু বলছি? জানাও, কমেন্টে দ্রুত জানাও। এই যে দেখো, সবাই বলতেছো না মুখস্থ
করতে হবে না। মুখস্থ করাটা বরং তোমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ সামনে তোমরা ভাইয়া ভার্সিটিতে যাবা, বিশ্বাস করো ভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে তুমি মুখস্থ বিদ্যা দিয়ে কিচ্ছু করতে পারবা না। তোমাকে একটু, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন এক্সাম আছে, ওইখানে কি করতে হবে, ওইখানে তোমার মাথাটা একটু খাটাইতে হবে ভাইয়া। তুমি যদি হচ্ছে গিয়ে মুখস্থ করে এই এতগুলো সৃজনশীল বইয়ের তুমি মুখস্থ করতে পারবা? তুমি যদি নিজে নিজে একটু বুঝে পড়ার চেষ্টা করো, যদি একটু বুঝে পড়ার ট্রাইটা জাস্ট করো, তুমি কিন্তু একবার যদি তোমার এই অভ্যাসটা এসে যায় নিজে নিজে সুন্দর মতো করে লিখার, মূল কনসেপ্টটা ধরে ওইটার উপর লিখার, তাহলে কিন্তু ধরো তোমার আর মানে জীবনে তুমি 50% আগায় গেছো, বাকি 50% জাস্ট হচ্ছে পা ফেলতে হবে। আমি বলে দিলাম, আবার হচ্ছে গিয়ে তুমি এই জিনিসটা মাথায় রাখবা। এই যে এই পয়েন্টগুলো এত কষ্ট করে মনে রাখার দরকার আছে? খালি মনে রাখবা যে নাগরিকতা নিয়ে আলোচনা করে, তারপর তো ধীরে ধীরে দেখবা নাগরিকতা, নাগরিকতা মানে কি, নাগরিকতা মানে কি, নাগরিকতা বলে সে বসে থাকবে, সে বসে থাকবে এইভাবে যে নাগরিকতা মানে নাগরিকতা। আরে ভাই, একটা বাসে উঠলে লোকাল বাসটাও তো চলে, সো নাগরিকতা বসে থাকবে কেমনে? নাগরিকতা কি করবে? নাগরিকতা আবার সে টেনে আনবে তার অধিকার ও কর্তব্যকে, অধিকার ও কর্তব্য আবার টেনে আনবে সংবিধানকে, সংবিধান আবার টেনে আনবে বিচার বিভাগকে। এইভাবে করে মনে রাখতে হবে, কোনো কিচ্ছু কঠিন না। সংবিধানের ওই ধারাগুলো কেমনে মনে রাখতে হবে এটাও বলে দিছি। সো তোমাদের কাজ হচ্ছে জাস্ট ওই অনুযায়ী পড়া আর খাতার মধ্যে সুন্দরভাবে একটু লিখে দেয়া। এবং আগেই বলছি হাতের লেখা কি হইতে হবে, আগেই বলে দিয়েছি কিন্তু হাতের লেখা কি হইতে হবে, হাতের লেখা হইতে হবে টপ ক্লাস, হাতের লেখা হইতে হবে টপ ক্লাস। যেহেতু এখন সময় আছে, এমন না যে তোমাদের সময় নাই, পরীক্ষার 2 দিন আগে আয় হায় ভাই কি বলেন এখন পড়াশোনা বাদ দিয়ে আমি হাতের লেখা সুন্দর করব, এটা কিন্তু আমি বলি নাই। যেহেতু হচ্ছে গিয়ে তোমরা এখন মাত্র বছরের শুরু, তোমাদের হাতে অঢেল সময়, অনেক সময় আছে, সো তোমরা হাতের লেখাটা ভাইয়া প্লিজ একটু সুন্দর করো। এবং হাতের লেখাটা যদি একবার সুন্দর হয় তাহলে কিন্তু দেখবা মানে তোমাদের যা নাম্বার হবে, আমি জাস্ট বললাম, অন্যদের চেয়ে তোমাদের নাম্বারের পার্থক্য কম পক্ষে 5 হবে। একই লিখা, একই লিখা তোমার বন্ধুও লিখবে, তুমিও লিখবা, নাম্বারের পার্থক্য যদি 5-এর কম হয় ছেড়ে দিব, পড়ানো ছেড়ে দিব, আমি জাস্ট চ্যালেঞ্জ নিলাম। তবে লেখাটা সুন্দর হইতে হবে, টিচার যেন দেখেই বুঝে যে না ভাই অনেক সুন্দর হয়েছে লেখাটা। হ্যাঁ, এই যে একজন বলতেছো হাতের লেখা আমার মোটামুটি স্লো, এই যে হাতের লেখা স্লো, 7টা সৃজনশীল যদি অ্যান্সার করতে না পারেন তাহলে টিচারের নাম্বার দেওয়াটাও কিন্তু স্লো হয়ে যাবে। কথা বুঝো ভাইয়া, এখন থেকে বলতেছি যেগুলো আমাদের লাইফে আমরা ফেস করে আসছি ওই কথাগুলোই কিন্তু আমরা তোমাদেরকে বলতেছি, কথা কিন্তু এমন না যে ওহি নাজিল হয়েছে, এরকম কিছু না, নিজেরা যা ফেস করে আসছি তা তোমাদেরকে বলতেছি। তাহলে এবার তোমরা চিন্তা করো, তোমার হাতের লেখা যদি স্লো হয় তুমি 7টা সৃজনশীলের অ্যান্সার কিভাবে করবা? ওই যে হোয়াইটের সংজ্ঞা আর গ্লাউডের সংজ্ঞা কেমনে লিখবা? মানে তুমি তো মানে সময় পাচ্ছ না। সো কোনো কঠিন বিষয় না, তুমি প্রতিদিন জাস্ট একটা সৃজনশীলের জন্য তোমার কতক্ষণ করে সময়, 7টা সৃজনশীল লিখে কি তোমাকে প্র্যাকটিস করতে বলবে কেউ? বোকা। তুমি কি করবা, তুমি করবা হচ্ছে একটা সৃজনশীল, তুমি যেটা করবা একটা সৃজনশীল প্রতিদিন প্র্যাকটিস করবা, একটা সৃজনশীল প্রতিদিন প্র্যাকটিস করবা, এবং সৃজনশীলটা 25 মিনিট থেকে 22 থেকে 25 মিনিটে লেখার চেষ্টা করবা। প্রথম প্রথম 25 মিনিট লাগবে বা 30 মিনিট লাগবে, এইটা আস্তে আস্তে এক সময় কি হবে, এইটা আস্তে আস্তে এক সময় তোমার 22 মিনিট আইসা শেষ হবে। সো প্রতিদিন একটা সৃজনশীল মানে প্র্যাকটিস করতে থাকো, একদম সুন্দর করে লিখবা, যতক্ষণ লাগে 40 মিনিট লাগবে, লাগুক, প্রথম দিন লাগুক। প্রতিদিন যদি একটা করে সৃজনশীল তুমি অ্যান্সার করা ট্রাই করো, বিশ্বাস করো ভাইয়া 1 মাস পরে তোমার এটা 25 মিনিটে শেষ হবে, 2 মাস পরে এটা 22 মিনিটে শেষ হবেই। এবং হাতের লেখা স্লো না, তুমি যদি নাও লিখতে পারো আজকে থেকে, যদি তুমি 2 মাস ট্রাই করো, তোমার হাতের লেখা সুন্দর তো হবে হবে, তোমার হাতের লেখা ফাস্টও হবে, তুমি পরীক্ষায় 7টা সৃজনশীল অ্যান্সার করে রিভিশনও দিতে পারবা। বললাম মিলিয়ে দেখো, বললাম মিলিয়ে দেখো, ঠিক আছে? এখন যদি এমন হয় 3টা সৃজনশীল অ্যান্সার করছো একেবারে মনে করো যে ওই রবীন্দ্রনাথ সাহেবের উপন্যাস, আর পরের গুলো অ্যান্সার করছো হচ্ছে তোমার ওই কি বলবো কাজী নজরুল ইসলাম বা ওই যে কি বলে ওর নাম কি ইয়ের কবিতা, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, এইটুকু এইটুকু করে, তাইলে কি তুমি পাবা? মানে প্রথম দিকের লেখাগুলো একটু ভালো হবে, বাট পরের গুলো যদি একেবারে নেমে যায় তাইলে কিন্তু জিনিসটা হবে না। তো এখন থেকে কি করবা, এখন থেকে এই যে প্রতিদিন একটা করে জাস্ট সৃজনশীল প্র্যাকটিস করবা, লেখাটা সুন্দর হবে, লেখাটা সময় মতো শেষ হবে,
তারপরে দেখবা যা যা হয়। একজন বলছো দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখো, কোনো সমস্যা নাই, দেখে দেখেই লিখো। আগে হাতের লেখাটা সুন্দর হোক, লেখাটা হচ্ছে গিয়ে ফাস্ট হোক, দেন হচ্ছে গিয়ে না দেখে তো তুমি পরীক্ষাতে লিখবাই। আমরাও এক্সাম নিব, স্কুলেও পরীক্ষা দিবা, সো ওটা নিয়ে সমস্যা নাই। ওকে, যাক, এবার তাহলে আমরা আরেকটু হচ্ছে গিয়ে আবার ক্লাসে ফিরি। এবং এই যে এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে তোমার টপ মার্কস পাওয়ার জন্য হাতের লেখা সুন্দর হওয়াটার কোনো বিকল্প নাই। আসো এবার নাগরিকতার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা। এটা আমরা অলরেডি পড়েছি, আরো একবার বলি। নাগরিকতার হচ্ছে যেমন স্থানীয় নাগরিক হিসেবে তুমি হচ্ছে গিয়ে মেম্বারকে ভোট দিতে পারো। জাতীয় হিসেবে তুমি কি করো? জাতীয় হিসেবে তুমি হচ্ছে গিয়ে তোমার যে ন্যাশনাল ইলেকশন হয়, যখন জাতীয় নির্বাচন হয়, হ্যাঁ, ওইখানে তুমি ভোট দিতে পারো। আবার আন্তর্জাতিক দিক সম্পর্কে নাগরিক হিসেবে তুমি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের একজন মানুষ, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে তুমি নোবেল প্রাইজও তো পাইতে পারো। এখন তুমি তো নোবেল প্রাইজও পাইতে পারো। সো নোবেল প্রাইজ যখন তুমি পাও, তুমি কি জানো নোবেল প্রাইজ যদি তোমাকে আনতে যাইতে হয় বা বিদেশি যে কোনো খেতাব যদি তুমি পাও, কার অনুমতি নিয়ে তুমি বিদেশে ওই খেতাবটা রিসিভ করবা? তুমি কি জানো এটা? বলতো কেউ একজন জানো কিনা? এটা তোমাদের এডমিশনের প্রশ্ন। যে পারবে মনে করবা সে এডমিশনের পড়াও পড়তেছে, অনেকে থাকে না লুকায় পড়ে, সো মনে করবা যে এডমিশনের পড়াও পড়তেছে। দেখো তো কেউ পারো কিনা। একটু দেখো। মাশাল্লাহ, আব্দুল হাকিম, মোহাম্মদ সাদিক মাহমুদ, ইয়াসিন আরাফাত, আশরাফুল, মিশকাত, সবাই বলতেছে রাষ্ট্রপতি। এক্স্যাক্টলি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছ থেকে হচ্ছে গিয়ে অনুমতি নিয়ে তারপর হচ্ছে গিয়ে তাকে ওই খেতাবটা গ্রহণ করতে হয়, আন্তর্জাতিক খেতাব। দেখছো, অনেকে কিন্তু এডমিশনে পড়াও শুরু করছে, অথবা তারা নিজেরাই জানে, মজা করলাম জাস্ট, হ্যাঁ, তারা নিজেরাই হয়তো জানে, পত্রিকা পত্র পত্রিকা পড়লে এগুলো জানা যায়, বা বইটাও সে ভালো মতো পড়েছে, হ্যাঁ। সো সবাইকে এরকম পারতে হবে, জানতে হবে, তাহলে না তুমি এডমিশনে হচ্ছে গিয়ে আগায় থাকবা। হ্যাঁ, খুবই ভেরি গুড, নাইস। ওকে, দেখো, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে ফেলছি এটা। এরপর হচ্ছে গিয়ে সুনাগরিকতার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? সুনাগরিকতা। এবার আসো, নাগরিকতার আগে সু শব্দটা আবার কেন লাগানো হলো? এই যে শব্দটা হলো নাগরিকতা, এর আগে সু, এই কথাটা কেন আসছে? এর কারণ হচ্ছে গিয়ে আমাদের সমাজে আমরা তো এখন ওই যে নাগরিকতার ধারণা তো বিশাল, সবাই আমরা হচ্ছে গিয়ে কি পছন্দ করি? সবাই পছন্দ করি হচ্ছে আমরা রাষ্ট্রের কাছ থেকে শুধু অধিকার পাবো। হ্যাঁ, রাষ্ট্রকে আমরা বলবো, সরকারকে, হ্যাঁ, বসে পড়বো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, আমাকে এটা কেন দেন না, আমাকে ওটা কেন দেন না, আমাকে, আমার ওটা লাগবে, আমার এটা লাগবে। দেখো না, প্রতি বছর বাংলাদেশের যেই পরিমাণ ট্যাক্স আদায় হওয়ার কথা, যে পরিমাণ রাজস্ব আদায় হওয়ার কথা, বাংলাদেশে সেই পরিমাণ রাজস্ব আদায় হয়? বাংলাদেশে সেই পরিমাণ রাজস্ব আদায় হয় না। তুমি একজন নাগরিক হিসেবে ডাস্টবিন দিয়েছে সরকার, তোমার কি ময়লাটা ডাস্টবিনের বাইরে ফেলার কথা? কিন্তু তুমি ডাস্টবিনের বাইরেই ময়লাটা ফেলো। তোমার নির্বাচনে ভোট দেওয়া উচিত ছিল হচ্ছে গিয়ে তোমার চোখে যে সর্বোচ্চ যোগ্য ব্যক্তিটা তাকে, এইটা না করে তুমি হচ্ছে গিয়ে একটা দলের প্রতি অন্ধ হয়ে তুমি হচ্ছে আরেকজনকে ভোট দিয়ে দিলা, কিংবা একজন হচ্ছে গিয়ে তোমার মতের বিরুদ্ধে, এই জন্য তুমি হচ্ছে তাকে গিয়ে মারধর শুরু করে দিলা। দেখো ভাই, যাকে তুমি মেরেছো সেও কিন্তু নাগরিক, তুমিও একজন নাগরিক। তাহলে এইটা নাগরিক হইতে পারে কিন্তু সুনাগরিক হইতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলে, রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করবে এবং রাষ্ট্রের প্রতি তার আনুগত্য পোষণ করবে, রাষ্ট্রের যে কোনো দুর্যোগ বা বিপদ আপদকালীন সময়ে নিজেকে সঁপে দিবে বা নিজেকে হচ্ছে উজাড় করে দিবে, সেই মানুষটা হচ্ছে সুনাগরিক। সুনাগরিকের আরো অনেকগুলো গুণ আছে। সুনাগরিকের কি আছে? আরো অনেকগুলো গুণ আছে। সুনাগরিক কি হয়? সুনাগরিক একই সাথে তোমার আত্মসংযমী হয়। তার মধ্যে কি থাকে? আত্মসংযম। সে কি হয়? সে হয় বিনয়ী, সে হয় দায়িত্ববান। আত্মসংযমী, বিনয়ী, দায়িত্ববান, এই গুণগুলো তার মধ্যে কি করে? এই গুণগুলো তার মধ্যে থাকে, এবং থাকে বলেই সে হচ্ছে গিয়ে সুনাগরিক, থাকে বলেই সে হচ্ছে অন্য সবার চেয়ে আলাদা। এই জিনিসগুলো তুমি যদি হচ্ছে গিয়ে না জানো, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই জিনিসগুলো কখনোই কাজে আসবে না।
একজন বলেছে ভাই আমি এলিফ্যান্ট রোডের কাছে গিয়েছিলাম কিন্তু ডাস্টবিন খুঁজে পাইনি। দেখো ভাইয়া, বাংলাদেশের মতো একটা দেশে সব জায়গায় ডাস্টবিন বসানো সম্ভব না। তারপরও তোমার জন্য জানিয়ে রাখি, ওই কি বলে এলিফ্যান্ট রোডের দিকেও হয়তো ডাস্টবিন বসানো হয়েছিল, কিন্তু আমাদের রাস্তায় হচ্ছে গিয়ে আমাদের এখনো অনেক শিশু আছে যারা হচ্ছে রাস্তায় বিভিন্নভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, কিংবা তাদের হচ্ছে গিয়ে থাকার কোনো জায়গা নাই। ওই ছেলেগুলো নেশার টাকার জন্য এই জিনিসগুলো বিক্রি করে ফেলে। বা বাংলাদেশে হচ্ছে গিয়ে মানে প্রতি জায়গায় তো হচ্ছে চুরি ছিনতাই এগুলোর তো অভাব নাই, এগুলো বিক্রি করে ফেলে। সো তুমি মানে মনে করো না যে এই জিনিসটা ছিল না, এই জিনিসটা ছিল, হয়তো বিক্রি করে ফেলছে। বা যদি নাও থাকে, তোমার ওই ময়লাটা তুমি কিছুক্ষণের জন্য তুমি রেখে দাও, পরবর্তীতে নিয়ে হচ্ছে গিয়ে তুমি সেটা অন্য জায়গায় ফেলো যেখানে ডাস্টবিন আছে। সো তুমি যদি দেশের প্রতি দায়িত্ব পালন করতে চাও, তোমার অনেক সুযোগ আছে, অনেক ফিল্ড আছে। হ্যাঁ, একজন বলেছে বিনয়ী মানে কি? বিনয়ী মানে হচ্ছে, ধরো এক কথায় তোমাকে কেউ যদি বকাও দেয় বা তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, তুমি হচ্ছে গিয়ে শান্ত থেকে তাকে বুঝাইলা। হ্যাঁ, এটাই হচ্ছে বিনয়ী হওয়া। বিনয়ী মানে ভদ্রতা, বিনয়ী মানে নম্রতা, মানে তাকে কোনোভাবে হচ্ছে গিয়ে তোমার আচার আচরণে কেউ কষ্ট পাবে না, তোমার আচার আচরণের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এইটাই হচ্ছে গিয়ে বিনয়ী। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সটে হচ্ছে রাজনৈতিক ঘটনা ও আন্দোলন। পরিণীতি ও সুশাসন আমাদেরকে কি দেয়? রাজনৈতিক ঘটনা ও আন্দোলন। এইবার আসো, এই যে সংবিধান নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করে আসছি, তো এখানে এটা নিয়ে করলাম না, কিন্তু যে রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, এই যে বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হয়েছে, রাষ্ট্রের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এর আগে তো আমাকে জানতে হবে বাংলাদেশ রাষ্ট্রটার এই পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলীগুলো কি। এইটা ছাড়া কখনোই তুমি পারবা না পুরো বাংলাদেশকে বুঝতে বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে বুঝতে। তো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান যখন বলে তখন অবশ্যই সেখানে রাজনৈতিক ঘটনাও থাকে। এবং আমরা যদি দেখি 1857 সালে কি হয়, 1857 সালে পলাশির যুদ্ধে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার যে সূর্য, সেই সূর্য কি হয়? সেই সূর্য ডুবে যায়। এরপর 1885 সালে কি হয়? 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস যে রাজনৈতিক দলটা, সেই রাজনৈতিক দলটা গঠন হয়। দেখো, যারা মনে করো যে পৌরনীতি বা এগুলো হচ্ছে গিয়ে মুখস্থের বিষয়, তাদেরকে একদম সিরিয়াল অনুযায়ী পড়াই দেই যাতে করে আর ভুল না হয়। 1857 সালে হচ্ছে কি হয়? পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। আচ্ছা দুঃখিত, এই 1757 সালে, 1857 লিখছি ভুল করে, 1757 সালে। হ্যাঁ, 1757 সালে, থ্যাংক ইউ মিফতাহুল জান্নাত। 1757 সালে হচ্ছে গিয়ে পলাশী যুদ্ধের মাধ্যমে কার পরাজয় হয়? নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়। তারপর 1885 সালে কি হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস হয়। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পর দেখো, আরো আসো, 1885 সালের পর 1905 সালে কি হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ হয়। এই 1905 সালে বঙ্গভঙ্গের পর 1906 সালে মুসলিমরা কি চিন্তা করে? মুসলিমরা চিন্তা করে হচ্ছে গিয়ে তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য একটা রাজনৈতিক দল গঠন করা লাগবে। তখন মুসলিমরা তাদের রাজনৈতিক অধিকারের জন্য কোন দিকটা মানে কোন রাজনৈতিক দলটা গঠন করে বলতো? 1906 সালে মুসলিমরা তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য, সানজানা তাসনিম বলতেছে মুসলিম লীগ, মুসলিম লীগ, তানিশা তাসনিম বলতেছে মুসলিম লীগ, তমাল দাস বলতেছে মুসলিম লীগ। ভেরি নাইস, ভেরি নাইস। হুম, তারা হচ্ছে গিয়ে এই মুসলিম লীগ দলটা হচ্ছে গিয়ে গঠন করে। ওকে, এই মুসলিম লীগ দলটা গঠন হয় কত সালে? মুসলিম লীগ দলটা গঠন হয় হচ্ছে 1906 সালে। পরবর্তীতে যে 1911 সালে আবার কি হয় বলতো? তোমরা দেখতেছো অনেকেই কমেন্টে তোমরা উত্তরগুলো জানো। 1911 সালে আবার কি হয়? 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়েছিল, 1911 সালে কি হয় বলো? 1906 সালে কি হয় জানো না তোমরা? হ্যাঁ, অনেকে বলতেছে বঙ্গভঙ্গ রদ হয়। রাইট, ভেরি নাইস এন্ড কংগ্রাচুলেশন যারা তোমরা এগুলো জানো, তোমাদের জন্য অনেক সোজা হয়ে যাবে। তাইলে 1911 সালে আমার কি হয়ে যাচ্ছে? 1911 সালে আমার বঙ্গভঙ্গটা
রদ হয়ে যাচ্ছে, অর্থাৎ বঙ্গভঙ্গটা আবার বাদ হয়ে যায়, আবার বাংলা এক হয়ে যায়। তো 1911 সালের পর তারপরে আমার কি হয় দেখো, তারপরে আমার 1940 সালের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। 1940 সালে হয় হচ্ছে কি আমার লাহোর প্রস্তাব। 1940 সালে আমার কি হয়, লাহোর প্রস্তাব। হ্যাঁ, লাহোর প্রস্তাবে হচ্ছে গিয়ে দ্বিজাতি তত্ত্বের কথা বলা হয়, অর্থাৎ ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা রাষ্ট্র গঠন করার কথা বলা হয়। কোন প্রস্তাবে? লাহোর প্রস্তাবে, দ্বিজাতি তত্ত্ব 1940 সালে। তারপরে এই 1940 সালের পর 1947 সালে কি হয়, ভারত এবং পাকিস্তান দুইটা দেশ কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। পাকিস্তানের তখন ছিল দুইটা প্রদেশ, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। 1948 সাল থেকেই ভাষা নিয়ে বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশকে হচ্ছে গিয়ে তারা নির্যাতিত নিপীড়িত করতে থাকে, এবং এই নির্যাতন ও নিপীড়নের কারণে 1952 সালে কি ওঠে, বাঙালি গর্জে ওঠে। আগে থেকেই হচ্ছে গিয়ে তারা করতেছিল, যেমন ওই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল। হ্যাঁ, তারপর হচ্ছে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল 1948 সালের দিকেই। তো এই জিনিসগুলো আগে থেকেই চলতেছিল, কিন্তু 1952 সালে যে কি হয়, পাকিস্তান সরকার বাধ্য হয় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। কত সালে? 1952 সালে। এই 40-এর পর কত আসে? 1952। এই 1952 সালের পর 1954 সালে কি হয় বলতো? এটা তোমাদের অনেকের জন্যই সহজ। 1952 সালে ভাষা আন্দোলন হয়। আর 1954 সালে কি হয় বলতো? এটা তোমরা অনেকে পারবা আমি জানি। 1954 সালে কি হয় বলো দেখি একটু। একজন বলছো তমদ্দুন মজলিস 1962 সাল, না একদমই না, একটু খোঁজো। তমদ্দুন মজলিস 1952 সালে না। হ্যাঁ, যুক্তফ্রন্ট, রাইট। যুক্তফ্রন্ট নির্বাচন হচ্ছে 1954 সালে হয়, এবং যুক্তফ্রন্ট নির্বাচনের পর 1956 সালে কি হয়, 1956 সালে পাকিস্তানের সংবিধান হয়। এবং 1956 সালে পাকিস্তানের সংবিধান হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে 58 সালের হচ্ছে গিয়ে তোমার সামরিক আইন, তারপরে হচ্ছে 66 সালের 6 দফা, তারপর 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান। তো এমন করে তোমাদের একেবারে নোট করে ফেলতে হবে কি, এই যে একেবারে শুরু করবা হচ্ছে 1757 থেকে, এবং তারপর পুরোটা যাবা। হ্যাঁ, 1857 সালে সিপাহী বিদ্রোহ সহ পুরো জিনিসগুলো যাবা। তাইলে কি হবে, একটার পর কোনটা, কোনটার পরে কোন জিনিসটা আমি পড়েছিলাম, কোনটার পর কোনটা আসবে, ওই জিনিসটা কিন্তু আমার মাথায় থাকবে। সো ওই জিনিসটা যখন মাথায় থাকবে, তখন কিন্তু আর আমি একটা সালের সাথে আরেকটা সাল গোলায় ফেলবো না, কারণ আমার মনে থাকবে যে এই জিনিসটার পরে এই জিনিসটা আসছে। সো তুমি যদি জাস্ট খালি মুখস্থই করে যাও, এই ক্রনোলজিক্যালি অর্ডার মেনটেন না করে, এই একদিন পড়লা পলাশির যুদ্ধ, পরের দিন পড়লা যুক্তফ্রন্ট নির্বাচন, পরের দিন পড়লা বঙ্গভঙ্গ, তাহলে তোমার কিছু মনে থাকবে? একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো মিল পাবা? তোমরাই বলো কোনটা ভালো হয়, এক এক দিন এক একটা পড়বা, নাকি এরকম একেবারে সিরিয়ালি একটার পরে একটা যাবে, মানে পুরাতন ইতিহাসটা তোমার জানা থাকবে, মাথায় থাকবে, তখন তোমার নতুন জিনিসটা ভাল লাগবে? বলো কোনটা তোমার বেশি ভাল লাগে? সিরিয়ালি, রাইট, সবাই বলতেছো সিরিয়ালি। এটা কারণ কি? এইটার কারণ হচ্ছে যখন তুমি হচ্ছে গিয়ে মানে প্রতিটা জিনিস একটা একটা করে যখন পড়ো, এবং একটা কাজের পর যখন আরেকটা কাজ তোমার করো, তখন কিন্তু পিছনের জিনিসটা তোমার বেশি মনে থাকবে। হ্যাঁ, এবং পিছনের জিনিসটা ধরে ধরে পড়লে আর এটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে? সো নোটটা কিভাবে পড়বা? নোটটা পড়বা হচ্ছে এই যে এই নিয়মে। সো তখন হচ্ছে গিয়ে তোমার কাছে কিন্তু অনেক কিছু সহজ মনে হবে। সো এইভাবে পড়লে পৌরনীতি মুখস্থ করে পড়ার আর কোনো দরকার পড়বে না। এবার আসো পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। এবার হচ্ছে গিয়ে নতুন গল্প। মানে তোমরা কিছুদিন পর বলবা ভাই এই জিনিসগুলো না আগে পড়াইছেন, কারণ তোমাদেরকে জিনিসগুলো প্রথম থেকে এইভাবেই পড়াবো যাতে পরবর্তী জিনিসটাতে গেলে তোমার মনে হয় না না এই জিনিসটা তো আমার আগে থেকেই পারি, এই জিনিসটা তো আমার মনে আছে। হ্যাঁ, সো এইভাবে করে হচ্ছে গিয়ে তোমার প্রতিটা জিনিস মনে রাখতে হবে। ওকে, দেখো পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজনীয়তা, সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দেয়। পৌরনীতি ও সুশাসন কি করে? সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দেয়। এবার বলতো যে সুস্থ সুন্দর সমাজ জীবন গঠন এটা আমি কিভাবে করতে পারবো? দেখো, একটা সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় কেন? একবার চিন্তা করো জাস্ট, একটা সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় কেন?
ধরো কেউ একটা কথা বলেছে, ওই কথাটার পিঠে তুমি আরেকটা কথা বলো, তারপর ওই কথাকে কেন্দ্র করে ওইখানে ঝামেলা হয়। ঝামেলা হইলে কি হয়? এলাকার মানুষগুলা মারামারিতে কিংবা হচ্ছে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন কি ওই সমাজে কোনো শান্তি থাকে, কোনো শৃঙ্খলা থাকে, কোনো একতা থাকে? কিচ্ছু থাকে না। সো ওই সমাজে কি করা হয় সব সময়? ওই সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়। এবং এই আইন শৃঙ্খলা রক্ষা করার কথা কে বলে? পৌরনীতি ও সুশাসন বলে। দেখো, সুস্থ সুন্দর সমাজ জীবনের কথা বলছে না? ওই যে বলছিলাম সুনাগরিক। সুস্থ সুন্দর সমাজ জীবনের জন্য কে জরুরি? সুস্থ সমাজ জীবনের জন্য জরুরি হচ্ছে গিয়ে সুনাগরিক। আমরা হচ্ছে একটু আগেই পড়ে আসছি। তাহলে এই যে সুনাগরিক, সুস্থ সুন্দর সমাজ জীবনের জন্য হচ্ছে দরকার সুনাগরিক। ওই সুনাগরিকটা কে? যে আত্মসংযমী, যার মধ্যে হচ্ছে বিনয়ী আছে, বলছিলাম না যে ভদ্র, অন্যের কথাকে সম্মান করতেছে, তার কথা মুগ্ধ হয়ে শুনতেছে, শুনে তারপর উত্তর দিচ্ছে, গঠনমূলক সমালোচনা করছে, সেই তো সুনাগরিক। সো পরিণীতি ও সুশাসন আমাদেরকে সেই জিনিসটির কথা বলে। তারপর দেখো, সুনাগরিকতার জ্ঞান, অলরেডি আমরা যেটা এখানে বলে ফেললাম যে সুনাগরিকতার জ্ঞান প্রদান করে। একজন সুনাগরিকের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকা উচিত, রাষ্ট্রের মধ্যে সে কোন কোন দায়িত্ব পালন করা উচিত, এই প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবে হচ্ছে সুনাগরিকতা। তারপর দেখো, নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। এই দেখো, নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। দেখো, কিছুদিন পর পুজো আসতেছে, কিছুদিন পর কি আসতেছে? হিন্দুদের অন্যতম, আমাদের হিন্দু ভাইদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপুজো আসতেছে। এবং দেখো, আমাদের সাথে আমাদের যে কোনো ধর্মাবলম্বী বন্ধুদের আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, আমাদের খুবই সুসম্পর্ক। হ্যাঁ, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের আলাদা হইতে পারে, তুমি তোমার ধর্মের অনুসারী, সে তার ধর্মের অনুসারী, কিন্তু দেখবা এই রকমের মানে হিন্দুদের দুর্গাপূজার মতো একটা উৎসবের সময়, হ্যাঁ, কেউ কেউ হচ্ছে গিয়ে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনায় লিপ্ত হয়। আমিও একজন মুসলিম, আমার বন্ধু একজন হিন্দু, এই বলে কি আমি তাকে কখনো আঘাত করতে পারি? এই বলে সে কি কখনো আমাকে আঘাত করতে পারে? কখনোই না। কারণ তোমার ধর্মীয় উৎসব পালন করা যদি তোমার অধিকার হয়, তুমি যখন ঈদের দিনের নামাজটা পড়ো, সেই নামাজটা শান্তিতে পড়তে পারা যদি তোমার অধিকার হয়, তাহলে তোমার কর্তব্যটা কি? তোমার কর্তব্য হচ্ছে এই যে আরেকজনের দুর্গাপুজোতে যেন সে নিরাপদে তা পালন করতে পারে, সেটাতে সহযোগিতা করা। তাহলে এই যে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করার কথা বলা হয়েছে, এইখানে আমাদের মানে নিয়মিত কিছু দেখবা যে ফেসবুকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়, মাঝে মাঝে হচ্ছে কোনোভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলা যায় কিনা সেই চেষ্টা করা হয়। এই সমস্ত জিনিসগুলো তুমি পৌরনীতি ও সুশাসন পড়লে থাকবে না। কারণ একটা রাষ্ট্রের প্রতি প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। একটা রাষ্ট্রকে আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়ে ভালোবাসি। সো এই ভালোবাসার প্রতিদান কিভাবে দিতে হয়? এখন কি হচ্ছে গিয়ে বাংলাদেশে 1971-এর মতো আরেকটা মুক্তিযুদ্ধ হবে? হবে না। কিভাবে দিতে হয়? বর্তমানে রাষ্ট্রটা যে অবস্থায় আছে, সেই রাষ্ট্রকে কিভাবে আমি শান্ত রাখতে পারি, কিভাবে হচ্ছে আমার নাগরিক অধিকারগুলো, পাশাপাশি আমি হচ্ছে আমার নাগরিক দায়িত্বগুলো পালন করে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজাতে পারি, তার উপর। সো নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করা মানে এই যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে, কারো সংস্কৃতি, একটা রাষ্ট্রে শুধুমাত্র বাঙালি বাস করবে তা না। একটা রাষ্ট্রে হচ্ছে ইংরেজরা বসবাস করতে পারে, একটা রাষ্ট্রে হচ্ছে তোমার যারা বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী আছে, আমাদের সমাজে আছে না? আমাদের সমাজে নাই, বাট আমাদের দেশে আছে না পাহাড়ি জনগোষ্ঠী? বলতো কোথায় কোথায় আছে পাহাড়ি জনগোষ্ঠী, বলতো? এবং তোমরা খুবই ভালো, কারণ তোমরা অনেক প্রশ্নের হচ্ছে গিয়ে যথাযথ সুন্দর সুন্দর উত্তর দিতে পারতেছো। আমাদের পাহাড়ি জনগোষ্ঠী কোথায় বসবাস করে বলো? চট্টগ্রাম বলছো, ময়মনসিংহ বলছো, ওকে। আমাদের হচ্ছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব, এই দুইটা জায়গায় হচ্ছে গিয়ে আমাদের বেশিরভাগ যারা হচ্ছে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা বসবাস করে। হ্যাঁ, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম জেলায় আমাদের সবচেয়ে বেশি, পার্বত্য চট্টগ্রাম জেলায় আমাদের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। তাহলে এই যে নাগরিক দৃষ্টিভঙ্গির কথা বললাম, একবার চিন্তা করো, তোমার যেমন একটা নিজস্ব সংস্কৃতি আছে, ওই মানুষটারও তো একটা নিজস্ব সংস্কৃতি আছে। তুমি যেমন হচ্ছে গিয়ে তোমার কালচার, তোমার সংস্কৃতিতে অভ্যস্ত, ওই মানুষটাও তো তার সংস্কৃতিতে অভ্যস্ত। সো কখনো জীবনের কোনো পর্যায়ে তুমি পারবা না তার সংস্কৃতিকে বিন্দুমাত্র আঘাত করতে, কিংবা তার সংস্কৃতিকে
তুমি হচ্ছে গিয়ে তোমার সংস্কৃতির মধ্যে চাপিয়ে দিতে, এগুলো কখনো করতে পারো না তুমি। কারণ নাগরিকতার শিক্ষা তোমাকে এটা দেয় না। নাগরিকতার শিক্ষা হচ্ছে প্রতিটা সংস্কৃতিকে তোমার কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। তোমার মনটা থাকবে সেই রকমের উদার, তুমি বুঝতে শিখবা এই রাষ্ট্রটা যেমন তোমার, এই রাষ্ট্রটা তারও। তুমি যেমন এই রাষ্ট্রের অধিকার আছে তোমার, ওই মানুষটারও কিংবা ওই ভিন্ন সংস্কৃতির যে অনুসারী তাদেরও হচ্ছে কি সমান পরিমাণ অধিকার আছে। সো তোমরা কখনোই বলতে পারো না যে বা তাদের সংস্কৃতির প্রতি কোন রকম কি বলবো বিরূপ মনোভাব পোষণ করতে পারো না। ওকে, দেখো, সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান সম্পর্কে জানতে সাহায্য করে। সংগঠন ও প্রতিষ্ঠানের বর্তমান অতীত এগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। এগুলো কিভাবে পাবো আমরা? পৌরনীতি ও সুশাসনের ফলে। এখন আসো তাহলে, এই যে বললো যে এক একটা প্রতিষ্ঠান সম্পর্কে যখন আমরা জানি, হ্যাঁ, এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল কি একই সাথে আসছে? না, ঘটনার পট পরিবর্তনে বিভিন্ন ভাবে আসছে। যেমন আওয়ামী মুসলিম লীগ থেকে পরবর্তীতে মুসলিম শব্দটা বাদ দিয়ে কেন আওয়ামী লীগ করা হলো, এই জিনিসটাও তোমাদের যখন আমরা সেকেন্ড পেপারটা পড়াবো তখন কিন্তু এটা বিস্তারিত থাকবে। অর্থাৎ একটা সংগঠনের অতীত, বর্তমান এবং এর ভিত্তিতে সামনের দিনগুলোতে কি হতে পারে সেই প্রেডিকশন রাষ্ট্রবিজ্ঞানীরা কিভাবে দেয়। দেখবা যখন হচ্ছে গিয়ে নির্বাচন আসে তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স মাস্টার্স করেছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাদের কি নেওয়া হয়? ইন্টারভিউ নেওয়া হয়। কেন তাদের ইন্টারভিউটা নেওয়া হয়? কারণ তারা ওই বিভিন্ন ইতিহাসের ভিত্তিতে বা ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে তারা হচ্ছে একটা অ্যাজাম্পশন দিতে পারে, বা তারা হচ্ছে একটা তাদের মতবাদটা দিতে পারে যে হ্যাঁ সামনের দিনগুলোতে এইটা হতে পারে। এটা তুমি আমি দিতে পারবো না, কারণ ওই জিনিসগুলো সম্পর্কে আমরা এক্সপার্ট না। তো তোমরা তাহলে কি জানলা? যে আমরা হচ্ছে গিয়ে যদি এই পৌরনীতি ও সুশাসনটা পড়ি, আমাদের হচ্ছে গিয়ে একই সাথে হচ্ছে সুনাগরিক হওয়ার শিক্ষা আমরা পাবো। অর্থাৎ এই যে নাগরিকদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা রাষ্ট্রের প্রতি উদার হবে, এবং একই সাথে হচ্ছে গিয়ে আমরা কি কি হবে, আমাদের যে নাগরিক সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিটা নাগরিক, এই যে প্রথমে আমরা ক্লাসে বলতেছিলাম না যে অ্যারিস্টটল কি বলেছে, যে প্রত্যেকটা মানুষ হচ্ছে সমাজে বাস করে। আবার একজন কমেন্টে বলতেছিল না যে প্রত্যেকটা মানুষই হচ্ছে গিয়ে কি জন্মগত ভাবেই রাজনৈতিক জীব। সো প্রত্যেকটা মানুষই মতাদর্শের দিক থেকে কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। সো ওই দিকটা হচ্ছে গিয়ে সাউন্ড কি অফ হয়ে গেছে? দাঁড়াও দেখতে। এখন কি শোনা যায়? বলো তো একটু, এখন কি শোনা যায়? কেউ বলতেছো সাউন্ড ঠিক ছিল, কেউ বলতেছো না। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার বলতেছে সবাই। ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, দেখো, হয়তো মাঝখান দিয়ে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের পরিণীত সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। তারপর দেখো আরো কিছু প্রয়োজনীয়তা। দেখো যে আমাদের যে নাগরিক চেতনা, অধিকার এবং কর্তব্য বোধ আছে, এই জিনিসটা জাগ্রত করে কে? এই জিনিসটা জাগ্রত করে হচ্ছে পৌরনীতি ও সুশাসন। কেন এই জিনিসটা পৌরনীতি ও সুশাসন তোমার জাগ্রত করে দেয়? কারণ এই যে তুমি হচ্ছে পড়তেছো 1947-এ পর 1948 সাল থেকে ক্রমাগত আন্দোলন সংগ্রামের ফলে যখন বাঙালি রক্ত দিল, যখন বাঙালি রক্তে রাজপথ রঞ্জিত হলো, তখন হচ্ছে গিয়ে ভাষা আন্দোলন এবং বাঙালি রাষ্ট্রভাষা বাংলা হয়েছে। তখন তোমার বাংলা ভাষার প্রতি কি আসে? তোমার বাংলা ভাষার প্রতি একটা আলাদা মমত্ব বোধ আসে। তুমি বাংলা ভাষায় হচ্ছে কথা বলতে একটা আন্তরিকতা অনুভব করো, কিংবা তুমি বাংলা ভাষাকে কি করো না, অসম্মান করো না। এই মানে কর্তব্য বোধটা তোমার কিভাবে জাগ্রত হয়? কর্তব্য বোধটা তোমার জাগ্রত হয় হচ্ছে গিয়ে ওই যে 1952 সালে ঘটনা তুমি জানো, সেইখান থেকে। এই যে হচ্ছে গিয়ে 24-এও আমাদের ছাত্র জনতা রক্ত দিল, হ্যাঁ, কিংবা যখনই কোনো অন্যায় আমরা দেখি তখনই বলে যে বাঙালি জাতি কখনো অন্যায়কে সহ্য করে না, তারা হচ্ছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়। এই বোধটা আমাদের মধ্যে কিভাবে আসলো? কারণ তুমি জানো তোমার পূর্বপুরুষেরা কি করেছে। তোমার পূর্বপুরুষেরা বন্দুকের নলের মুখে দাঁড়িয়েই হচ্ছে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। সো এই জিনিসগুলো যখন তুমি জানো, তখন হচ্ছে গিয়ে যেটা হয়, তোমার আর হচ্ছে গিয়ে আপোষ করার কোনো সুযোগ থাকে না। তোমার মধ্যে ওই বোধটা, ওই চেতনাটা হচ্ছে গিয়ে জাগ্রত হয়। হ্যাঁ, তারপর দেখো, নাগরিকের গণতান্ত্রিক চেতনা, ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করা।
অলরেডি এরা বলে ফেলছি যে গণতান্ত্রিক চেতনা কি জিনিস, যে আমাদের হচ্ছে গিয়ে যখনই কেউ শাসন করতে চেয়েছে, অন্যায়ভাবে শোষণ করতে চেয়েছে, তখনই তার বিরুদ্ধে কি করেছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সো ওই জিনিসগুলো যখন আমরা জানি, তখন হচ্ছে গিয়ে আমাদের কি হয়ে যায়, আমাদের হচ্ছে আহ নতুন যে চেতনাটা, অর্থাৎ নতুন করে এই শাসন থেকে মুক্ত হয়ে অন্য একটা ব্যবস্থা চালু করার যে প্রবণতা, সেইটা আমাদের মধ্যে হয়ে যায়। নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে, এটা নিয়ে আমরা অলরেডি বলে ফেলছি। সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে, এটাও আমরা অলরেডি বলে ফেলছি। ওকে, তোমরা হচ্ছে তার মানে দেখেছো, তোমাদের কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম যে একটা জিনিস বুঝলে বাকিগুলো তোমরা এমনিতেই বুঝবা। তারপর দেখো, দেশপ্রেম বৃদ্ধির এবং সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা দেয়। এইবার আসো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই দেশপ্রেম বৃদ্ধিটা আমরা অলরেডি বুঝে গেছি। এই সুযোগ্য নেতৃত্ব, একটা রাষ্ট্রের মধ্যে ধরো সব আছে কিন্তু এই সুযোগ্য নেতৃত্বটা নাই, ওই দেশ কি কখনো এগিয়ে যেতে পারবে? একটা দেশ সবকিছু আছে, শুধুমাত্র নাই হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। ওই দেশ কি কখনো এগিয়ে যেতে পারবে? একটু বলো। সবাই বলতেছো না। এই যে একটা দেশে সবকিছু ছিল, একটা দেশ হচ্ছে গিয়ে ধরো যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, একটা দেশ যার কিনা প্রচুর জনশক্তি আছে, জনসম্পদ আছে, সেই দেশটা আগায় যেতে পারবে না কেন? শুধুমাত্র সুযোগ্য নেতৃত্বের অভাবে, দূরদর্শী নেতৃত্বের অভাবে। এখন এই সুযোগ্য দূরদর্শী নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে, এই জিনিসটা আলোচনা করে কে? এই জিনিসটা আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। কারণ এই পৌরনীতি ও সুশাসন করতে গিয়ে তোমরা জানবা আব্রাহাম লিঙ্কনের কথা। এইটা পড়তে গিয়ে তোমরা কার কথা জানবা? আব্রাহাম লিঙ্কনের কথা জানবা। তোমরা হচ্ছে আরো এমন নেতার কথা জানবা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা জানবা। তোমরা জানবা হচ্ছে গিয়ে হাজী মোহাম্মদ মহসিনের কথা জানবা। তোমরা হচ্ছে তিতুমিরের কথা জানবা। হুম, তোমরা হচ্ছে ওই যে শরীয়তুল্লাহর কথা শুনবা। এই জিনিসগুলো তোমরা যে হচ্ছে প্রতি মুহূর্তে জানছো, শুনছো, তাদের চরিত্রটা কেমন ছিল, তাদের চরিত্রটাতে কি প্রতিফলিত হয়েছিল যে তারা জাতীয় নেতা হয়ে উঠতে পেরেছিলেন, এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। তোমরা হচ্ছে আগামীর বাংলাদেশকে যখন নেতৃত্ব দিতে যাবা, তখন হচ্ছে গিয়ে এই মানে অন্যান্যদের মতো খালি মুখে অনেকগুলো কথা বলে আসলাম, এই বলে এসে হচ্ছে কোনো কাজের কাজ করলাম না, এই জিনিসগুলো তো তোমরা করবা না। আমি বিশ্বাস রাখি তোমরা যদি পৌরনীতি ও সুশাসন জিনিসটা জাস্ট ভালো মতো বুঝতে পারো, তোমরাই কারো একজনের নেতৃত্ব নিয়ে সমালোচনা করতে পারবা যে এই মন্ত্রী এভাবে কথা বলতেছে, এইভাবে কেন কথা বলে। হ্যাঁ, কারণ ওই যে মন্ত্রী সংসদে আছে তার কিন্তু একটা জবাবদিহিতা আছে, পৌরনীতি ও সুশাসন পড়লে এটা তুমি জানতে পারবা। একজন নেতা হিসেবে তোমার গুণ কখনোই হচ্ছে গিয়ে কর্মীরা তোমার পিছনে পিছনে ঘুরবে তার মধ্যে না, বরং কর্মীরা যেন তোমাকে মনে প্রাণে ধারণ করে, তুমি যেন কর্মীদেরকে হচ্ছে গিয়ে দেশের প্রতি কিংবা তোমার দলের প্রতি হচ্ছে আকৃষ্ট রাখতে পারো, সেই জিনিসটা হচ্ছে তোমার সার্থকতা। তোমার পিছনে পিছনে ঘুরলো, তোমার দরকারের সময় কোনো কাজে আসলো না, কিংবা তাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, তাদের মধ্যে কোনো সংগঠন প্রেম নাই, তোমার পকেটের টাকা ছিল তাই তোমার পিছনে ঘুরেছে, তাইলে কি তুমি কখনো ভালো নেতা? তুমি কখনোই ভালো নেতা না। তো তোমার ক্যারিসমাটিক লিডারশিপ থাকতে হবে। ক্যারিসমাটিক লিডারশিপ হচ্ছে তোমার আচরণ, তোমার কথাবার্তা সবাইকে মুগ্ধ করবে। হ্যাঁ, তোমার আচরণ, তোমার কথাবার্তা যখন সবাইকে মুগ্ধ করবে, তখন তোমাকে সবাই দেখার জন্য এমনিতেই আসবে। বুঝেছো? সো কোন রকমের ই হবে না। অনেকে বলতেছো আজকে ব্রেক দিবে না, না আজকে আর হচ্ছে গিয়ে 5-6 মিনিট পড়াবো, আজকে আর ব্রেক দিব না, শেষ করে দিব একসাথে। ঠিক আছে? সো তোমার নেতৃত্ব হবে তোমার শরীর, তোমার অঙ্গভঙ্গি, তোমার নেতৃত্ব হবে তুমি, তুমিই তোমার আয়না। তোমাকে দেখে হচ্ছে গিয়ে 10 জন মানুষের যেন মনে হয় যে না, এই মানুষটা দেশের ভালো করতে পারবে। তোমার কথা শুনে যেন মনে হয় যে না, তোমার একটা স্বপ্ন আছে এই দেশকে নিয়ে। তোমার আচরণ দেখলে যেন মনে হয় না, 10 জন থেকে এই মানুষটার আচরণ আলাদা, সেই পারে আমাকে বদলে দিতে বা আমার দেশকে বদলে দিতে। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত না আসবে, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত তোমার দেশে হচ্ছে গিয়ে গড়ে না উঠবে, যতদিন পর্যন্ত তুমি নেতার বিরুদ্ধে সমালোচনা করবা, এটাই তো ধর্ম, যতদিন পর্যন্ত নেতার বিরুদ্ধে সমালোচনা করলে নেতা তোমাকে দেখতে পারবে না, ততদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির কি হবে না,
রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না। কারণ রাজনৈতিক সংস্কৃতি এইটার পরিবর্তন করে কে? এটার পরিবর্তন করে নেতারা। নেতারা যখন হচ্ছে গিয়ে পদবি দেওয়ার সময় বা একটা পোস্ট দেওয়ার সময় বেছে বেছে তার পিছনে কে দৌড়িয়েছে, তাকে কে সালাম দিয়েছে, তাকে যদি দেয়, তাইলে হবে মানে সুনাগরিকতা কিংবা নেতৃত্ব তো গড়ে উঠবে না। যোগ্যতা, মেধা, দূরদর্শিতা, আচরণ সব কিছুর ভিত্তিতে হচ্ছে গিয়ে একজন নেতা গড়ে ওঠে। সো এই সুযোগ্য নেতৃত্ব, নেতার কি গুণ, এই জিনিসগুলো সম্পর্কে কোথায় আলোচনা করা হয়? এই পৌরনীতি ও সুশাসনে আলোচনা করা হয়। যার জন্য যখনই পৌরনীতি ও সুশাসন আমরা পড়ি, তখন দেখবা যে তোমরা যখন পৌরনীতি ও সুশাসন পড়বা, তোমাদের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষার জন্ম হবে। তোমাদের মনে হবে যে না, এইটাই তো হচ্ছে আসল, এইটাই তো দেশে হওয়া উচিত। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে কথা বলবা। ওকে, এবার আসো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন। দেখো, পৌরনীতি ও সুশাসনে জাতিসংঘ নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে আলোচনা করা হয়েছে? জাতিসংঘ নিয়ে আলোচনা করা হয়েছে। জাতিসংঘের বিভিন্ন পরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে, বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলো যখন হচ্ছে পরিণীতি ও সুশাসন করে, আমরা যখন জানতে পারি, তখন আমরা কি জানবো? আমরা জানতে পারবো যে এই যে পৃথিবীতে যুদ্ধগুলো হলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এই বিশ্বযুদ্ধগুলো কেন হলো, এই বিশ্বযুদ্ধে কত মানুষের প্রাণহানি হয়েছে। এরপরে জাতিসংঘের এই জাতিসংঘের তোমাদের অনেক সময় প্রশ্ন আসবে, এই জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা কি বলতো? একটু কমেন্ট করো তো, এই জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা কি? এই যে বলতেছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উপায় লাগবে, জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা কি বলতো? দেখি কেউ বলতে পারো কিনা জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা কি? আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করতেছো। কেউ বলতেছো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করা, কেউ বলতো বিশ্ব শান্তি, কেউ বলতো যুদ্ধ না হওয়া, নাগরিকদের স্বাধীনতা। এই জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা হইল জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর বা জাতিসংঘ কার্যক্রম শুরু করার পর পৃথিবীতে আর কোনো বিশ্বযুদ্ধ হয় নাই। অর্থাৎ পৃথিবীতে শান্তিটা বজায় আছে আপাত দৃষ্টিতে। হ্যাঁ, কোথাও কোথাও গণহত্যা চলতেছে, কোথাও কোথাও হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এগুলো চলতেছে। কোথাও কোথাও হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধে যে ভয়াবহতা পৃথিবী দেখছে বা দেখেছে, ওই ধরনের ভয়াবহতা পৃথিবীতে বন্ধ হয়েছে এই জাতিসংঘের কারণে। জাতিসংঘের 101টা সমালোচনা করতে পারো, থাকতেই পারে। হুম, কারণ জাতিসংঘ তো আর মানে পুরো পৃথিবীর নিয়ন্ত্রক না, জাতিসংঘ তো আর সবকিছু নিয়ন্ত্রণ করতেছে না। সে জাস্ট হচ্ছে তোমাদের দুইজনের মধ্যে ঝগড়া হলে মাঝখান দিয়ে এসে মিটমাট করে দিচ্ছে। হ্যাঁ, সো তোমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা মাথায় রাখো যে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর এটা বিভিন্ন জায়গায় আসবে। জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর পৃথিবীতে কোনো আর বিশ্বযুদ্ধ হয় নাই। আচ্ছা, তা এর মধ্যে এখন অনেকে প্রশ্ন আসবে যে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরও পৃথিবীর বিভিন্ন জায়গায় গণহত্যা কিভাবে চলে, এই জায়গায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, এই জায়গায় আবার হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? বিভিন্ন প্রশ্ন আসতে পারে। কারণ ভাই দেখো, পৃথিবীতে তো এখন হচ্ছে গিয়ে কেউ কারো উপর নির্ভরশীল না এককভাবে। সো মানে তুমি যা ইচ্ছা করতেই পারো। জাতিসংঘ হচ্ছে এটাকে তোমাকে হচ্ছে গিয়ে একটা সমঝোতার পথ দেখিয়ে দিতে পারে, কিন্তু জাতিসংঘ তো কোনো বাহিনী না, বা জাতিসংঘের হাতে তো এমন কোনো শক্তি নাই, জাতিসংঘ তো কোনো অ্যাপ না। এই যে বিভিন্ন যুদ্ধগুলো, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা তো ভাই কোনো অ্যাপ না যে অ্যাপের মধ্যে তুমি ক্লিক করলেই হচ্ছে গিয়ে এটা বন্ধ হয়ে যাবে, তা তো না। এই জাতিসংঘ হচ্ছে কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত, কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। বাট আমি বলতেছি যে এরা হচ্ছে গিয়ে কোনো মানে প্রতিষ্ঠা হওয়ার পর কোনো বিশ্বযুদ্ধ হয় নাই, তার মানে এই না যে এরা পুরো পৃথিবীতে হচ্ছে গিয়ে একেবারে শান্তির বাণী ছড়িয়ে দিছে, এরকম কিছু না। আমি জাস্ট বলতেছি যে এরা হচ্ছে গিয়ে একটা মধ্যপন্থা অবলম্বনকারী হিসেবে কাজ করছে। এই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায়ের কথা যখন বললাম, এই জন্য বললাম যে জাতিসংঘ এই জায়গাটাতে কাজ করেছে পর্যায়ক্রমিক ভাবে। ওকে, এবার আসো পরিণীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। এইটা আমি মনে করি আর তোমাদেরকে কিছুই বোঝানো লাগবে না, কারণ অলরেডি হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি বলে ফেলছি যে এই পরিণীতি ও সুশাসন করলে আমাদের কি কি হয়। এখন তোমরা এমনি বুঝবে। এই যে দেখো, দেশকে ভালোবাসতে পারি আমরা, জাতীয় ইতিহাস জানতে পারি, অলরেডি বলে ফেলছি, ওই যে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ রদ, তারপর
47-এর ভারত পাকিস্তান ভাগ, তারপর হচ্ছে গিয়ে 52-এর ভাষা আন্দোলন, কিভাবে করে আমরা জাতীয় ইতিহাস জানি, এই জিনিসটা অলরেডি বলে ফেলছি। জাতীয় সমস্যার সমাধানের পথ নির্দেশ, কিভাবে জাতীয় সমস্যা তৈরি হয় এবং এর সমাধানও কিভাবে হয়। ওই যে বললাম যে রক্ত দিলেই সমস্যার সমাধান হয়, এই জিনিসটা কিভাবে জানছি? এই জিনিসটা জানছি হচ্ছে গিয়ে আমরা পৌরনীতি পাঠ করে। রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ। রাষ্ট্রীয় মূলনীতি কোথায় লেখা থাকে? সংবিধানে লেখা থাকে। কিভাবে জানছি? পৌরনীতি ও সুশাসন পাঠ করে। অলরেডি কিন্তু আমরা পড়ে চলে আসছি। কি বলছিলাম? একটা জিনিসকেই এমন ভাবে পড়বো যে পরবর্তী পড়াগুলো কি লাগবে আমাদের কাছে, এই মাত্রই তো পড়ে আসলাম। দেখো তুমি যখন সেকেন্ড অধ্যায়ে যাব, সুশাসন পড়াবো, তখন তোমার মনে হবে ওয়াও নাইস, এটা তো ভাই অলরেডি পড়ে আসছি। বুঝছো? রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, যখন ওই যে বললাম যে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে, সুনাগরিকতা শিক্ষা দেয়, এগুলোর মাধ্যমে কি হয়? একটা নাগরিক রাজনৈতিকভাবে সচেতন হয়। তারপরে দেখো বাংলাদেশি পৌরনীতি ও সুশাসন পাঠের আরো কয়েকটা গুরুত্ব দেখো। এই যে উদার দৃষ্টিভঙ্গি অর্জন, পড়ে ফেলছি। সংবিধান সম্পর্কে জানা যায়, পড়ে ফেলছি। সঠিক ইতিহাস জানা যায়, পড়ে ফেলছি। সুশাসন প্রতিষ্ঠা, সুশাসন মানে কি? যেই শাসন ব্যবস্থায় হচ্ছে গিয়ে নাগরিকদের সমান অধিকার থাকবে, যেই শাসন ব্যবস্থায় হচ্ছে প্রত্যেকটা নাগরিক রাজনৈতিকভাবে সচেতন হবে, রাজনৈতিকভাবে তার ভোটাধিকার পাবে, নিজের নেতৃত্ব সে নিজে সিলেক্ট করতে পারবে, ওইটা হচ্ছে কি এই পৌরনীতি ও সুশাসন শিখায়, এবং এইটাই সুশাসন। তাইলে কি বুঝলা? আগে যা পড়ে এসেছো, এখন এসে তা কি হইলো? আগে যা পড়ে এসেছো, এখন এসে তা একেবারে তোমার হাতের মুঠোয় চলে আসলো। ওকে, এই যে এই লাইনটার মর্মার্থ, প্রতিদিন নিজের স্বপ্নকে একবার স্মরণ করো। এই জিনিসটা কেন বলছি জানো? এই জিনিসটা বলছি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই জিনিসটা কি করতে পারো? এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। জাস্ট সামনে দেখবা যে এই জিনিসটা কি কাজে লাগে। প্রতিদিন নিজের স্বপ্নকে একবার স্মরণ করবা। কারণ কি জানো? এই যে এত কষ্ট করে তুমি পড়াশোনা করতেছো, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10টা বছর তুমি পড়লা কষ্ট করে, একটা ভালো রেজাল্ট করে এখন হয়তো একটা কলেজে ভর্তি হয়েছো, এটাই তো শেষ না। তোমাকে আরো অনেক দূর যাইতে হবে। তোমাকে প্রতিদিন নিজের স্বপ্নটাকে স্মরণ করতে হবে। তুমি এই যে ফেসবুকে রিলস দেখতে যাও, ক্লাসটা শেষে হয়তো ফেসবুক নিয়ে বসবা, বসো, সমস্যা নাই। কিন্তু তোমার প্রতিদিনের যে কাজটা, তোমার প্রতিদিনের যে পড়াটা, এইটা যদি না করো, একবার যদি স্বপ্ন তোমার ভেঙে যায়, একবার যদি স্বপ্ন ভেঙে যায়, একটা জিনিস জাস্ট খেয়াল করো, তুমি যখন ঘুমাও, একবার যদি তোমার ওই স্বপ্নটা ভেঙে যায়, পরের দিন সেম স্বপ্নটা আবার দেখা কখনোই সম্ভব না। সো আমি বুঝাতে চাচ্ছি, এই যে স্বপ্নটা নিজের মধ্যে দেখছো, কেউ কেউ হয়তো লয়ার হওয়ার স্বপ্ন দেখছো, কেউ কেউ হয়তো বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছো, কেউ কেউ হয়তো বিসিএস পরীক্ষা দিয়ে কোনো একটা ভালো জব করার স্বপ্ন দেখছো। এই প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে হলে সেই স্বপ্নটার জন্য প্রতিদিন কাজ করে যাইতে হবে। এমন না যে নাওয়া খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে দিতে হবে, ওই রকম কিছু না। প্রতিদিন জাস্ট একটা রুটিন করো, এবং যখন পড়তে বসবো ওই স্বপ্নটাকে মাথায় রেখে পড়তে বসো। 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় লাগে, কয় ঘন্টা পড়তেছি ইট ডাজেন্ট ম্যাটার। যদি 1 ঘন্টায় পড়া শেষ হয়ে যায়, ওই 1 ঘন্টা পড়েই উঠে যাও, কিন্তু সুন্দরভাবে ওই পড়াটুকু শেষ করো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের স্বপ্নকে একবার স্মরণ করো। ধন্যবাদ সবাইকে।